Assalamu alaikum সবাইকে welcome you all to my first session on MRCP part 1 আমি হচ্ছে 2018 সালে MRCP পাস করি এবং আমার 2013 এ হচ্ছে পার্ট 1 দেয়া এবং ওটা নেয়ার সময় আমি প্রিপারেশন নেয়ার টাইমে যে ব্যাপারগুলো ফিল করেছে যেভাবে নিলে প্রিপারেশনটা অনেক ভালো হয় এবং অনেক এনজয় করতে পারবা তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করি আমার ধারণা যে মানে it will be fruitful definitely at the end of this session. So কোনো কমেন্ট থাকলে তোমরা আমাকে আমার সেশনের শেষে করতে পারো আমি I will try my best to give the answer. তো ঠিক আছে আমি আস্তে আস্তে স্টার্ট করে দেই অনেকের হচ্ছে এমআরসিপি এর ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে অনেক প্রশ্ন থাকে এবং আমি কতদিন আগে একটা সেশন করি মানে জাস্ট জেনারেলি একটা আলোচনা যে যারা জানতে চায় এমআরসিপি এর উপরে তো আমি তখন প্রচুর রেসপন্স পাই যে অনেকেই হচ্ছে এটা ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে জানতে চাচ্ছে এবং এটা বাংলাদেশে এটার পার্সপেক্টিভ কেমন বাইরের কান্ট্রিতে কেমন এবং কত বছর লাগে বা কিভাবে পরীক্ষার সেটআপটা কেমন তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে সবাই যদি জানি তাহলে অনেক মানে ক্যারিয়ারের একদম প্রথম থেকে যদি আমি এগুলো জানি তাহলে ডিসিশন নিতে অনেক ইজি হয় এবং আমাকে তখন অনেকে রেসপন্ড করছে যারা মানে ইন্টার্নশিপ দিচ্ছে এরকমও অনেক আছে যে আমার কিন্তু ওই সময়টা এতটা আর কি থাকতাম না যে কনসার্ন ক্যারিয়ার নিয়ে যে কি করব বা তখনও ডিসিশন নেয় যে গাইনিতে যাবে কিনা মেডিসিনে যাবে কিনা কিন্তু এখন সবাই এত বেশি কনসার্ন এটা দেখে আমার খুব ভালো লাগছে যে অনেকে একজন তো আমাকে 4th ইয়ার না 5th ইয়ারের ও হচ্ছে নক করছে যে আমি তো এমআরসিপি নিয়ে জানতে চাই যে আমি আসলে এদিকে যাব মেডিসিনে আমি তো অবশ্যই যাব কিন্তু আমি এটা করতে যাব কিনা আমাকে আপু একটু বলে দেন যে কি করা উচিত তো আসলে এজন্য আমার কাছে মনে হচ্ছে যে এখন অনেকের মানে নতুন করে অনেক কিছু চিন্তা করছে হয়তো বা বাইরে সেটেল করার কথা বা ক্যারিয়ারটাকে আরেকটু অন্যভাবে চিন্তা করছে তো সেই ক্ষেত্রে এমআরসিপি এর ব্যাপারগুলো একটু ভালো করে জানাটা ইম্পর্টেন্ট তো আজকে সেশনটা আসলে একটু ওভারভিউ আমি জাস্ট দিব এবং কিভাবে পার্ট 1 এর প্রিপারেশনটা নেওয়া যায় আমি আজকে পার্ট 2 আর পেসেসটা বলবো না হয়তো বা ইনশাআল্লাহ যদি আমি সময় পাই বা সুযোগ পাই আমি হচ্ছে সামনে এক সময় বলবো হোপফুলি তোমরা দেখতে পাচ্ছো আচ্ছা আজকে জাস্ট আমি ওভারভিউ বলবো পার্ট 1 এর উপরে ফার্স্টে যদি আমি ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে বলি এটা তো অবশ্যই তোমরা ইতিমধ্যে সবাই জানো যে বাইরে অনেক কান্ট্রিতে কিন্তু এটা অনেক ভালো একটা মানে ক্যারিয়ার যদি আগাতে চাও মানে ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ ইওর ক্যারিয়ার ইন ডিফারেন্ট কান্ট্রিজ লাইক সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ইউকে তো ডেফিনেটলি এটা রয়্যাল কলেজের ডিগ্রি এবং হচ্ছে মালয়েশিয়া এই 4টা কান্ট্রি আমি বলছি কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো অনেক কান্ট্রি আছে আমি 4টা বলছি কারণ সবাই এই 4টার প্রতি বেশি মানে প্রেডিলেকশন সবার যাওয়ার তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যা 4টা একটু তোমাদেরকে বলি যে সিঙ্গাপুরে মানে সিঙ্গাপুরেও কিন্তু ডাইরেক্টলি জব নেওয়া যায় এমআরসিপি করার পর ঠিক আছে এখান থেকে তুমি পাশের পরে তুমি এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং রেজিস্টার পদে তুমি সরাসরি জব পাবা এবং মালয়েশিয়াতেও হচ্ছে ওদের মানে ক্যারিয়ার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট ওদের হচ্ছে যে এমআরসি পাশের পরে সিনিয়র লেকচারার সম্ভবত এই ধরনের পোস্ট দিয়ে স্টার্ট হয় তারপরে ওদের পোস্টগুলো একটু ডিফারেন্ট সিনিয়র লেকচারার যেটা হচ্ছে আমাদের তারপরে সম্ভবত অ্যাসোসিয়েট প্রফেসর তারপরে আবার সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর এভাবে ওদের মানে ইয়েগুলো থাকে তো পোস্টগুলো থাকে তো তুমি ইজিলি হচ্ছে ওদের যে সিনিয়র লেকচারার এই পদে হচ্ছে মানে অ্যাপ্লাই করতে পারবা আচ্ছা ইউকের কথা তো আমি একটু পরে বলবো ইউকে যেহেতু সবার টার্গেট থাকে ইউকে আমি এটা আরেকটা স্লাইড করেছি এটা আমি পরে বলবো কিন্তু এই কথাটা হয়তো সবাই অনেকে জানে না যে অস্ট্রেলিয়াতেও আমি এমআরসিপি করে আমি আমার ক্যারিয়ারটাকে আগাতে পারি কিভাবে পারি সেটাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্ট পাথওয়ে আমি যদি ইউকে এবং সিঙ্গাপুরে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে ইউকের ক্ষেত্রে 1 ইয়ার তাহলে সেই ক্ষেত্রে আমি এএমসি এক্সামটেড আমি এএমসি দেয়া লাগবে না আমি কিন্তু অস্ট্রেলিয়ার হসপিটালে জব পাবো এটা একটা অন্যরকম কম্পিটেন্ট পাথওয়ে বা স্পেশালিস্ট পাথওয়ে এটা একটা ডিফারেন্ট পাথওয়ে আর কি অস্ট্রেলিয়াতে তো অনেক ভাবে ঢোকা যায় জব করা যায় হসপিটাল জব যেগুলো জিপির কিন্তু আলাদা হ্যাঁ জিপির পার্সপেক্টিভ নিয়ে আমি বলছি না এটা হচ্ছে হসপিটাল এবং স্পেশালিটি এমআরসিপি যেহেতু একটা স্পেশালিস্ট ডিগ্রি মেডিসিনের আমি জিপির কথা বলছি না জিপির জিনিসটার জন্য কিন্তু এমসি দিতে হয় তো কেউ যদি জীবনে ফার্স্ট থেকে জিপি টার্গেট করে আমি বলবো যে এমআরসিপি না দিতে কারণ তাহলে সেক্ষেত্রে হয় কি যে একটা মানে ডাইলেমা কাজ করে জিপির ক্যারিয়ার ইজ অলসো ভেরি গুড ইন অস্ট্রেলিয়া বাট আমি যেটা বলতে চাই যে যদি কেউ হসপিটাল জব
কন্টিনিউ করতে চায় তাহলে তাকে এমআরসিপি দিয়ে ইউকে তে জব করে তারপরে যদি অস্ট্রেলিয়া যায় তাহলে কিন্তু এইমস এ দেয়া লাগবে না এবং অস্ট্রেলিয়াতে একটা ভালো পোস্ট সে ফার্স্ট থেকেই পাবে এই যদি ইউকের এক্সপিরিয়েন্স থাকে এবং সিঙ্গাপুরের এক্সপিরিয়েন্স থাকে। তো এই জন্য আমি এই কথাগুলো আজকে একটু বলছি কি অস্ট্রেলিয়া এবং ইউকের ওয়ার্কিং আওয়ার একটু ডিফারেন্স আছে। আমি এখানে একটু আজকে বলতে যাচ্ছিলাম যে ইউকের ওয়ার্কিং আস 48 আওয়ার্স পার উইক আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 38 আওয়ার্স পার উইক। কিছু ভ্যারিয়েশন আছে ডিউ টু মানে উইকেন্ডে যদি কেউ কিছু করতে চায় আলাদা করে ওদের ওগুলো পেমেন্ট আলাদা এবং ওগুলোর পার্সপেক্টিভ ডিফারেন্ট। তো আমি জাস্ট একটু ইনফরমেশন এটাই বলতে চাচ্ছিলাম যে এমআরসিপি করে আসলে অনেকগুলো পথ খোলা এবং তুমি চাইলে বাংলাদেশে ইন্ডিয়াতেও অনেক কিছু করা যায়। যদিও ইন্ডিয়াতে সবাই আর কি যে শেষ পর্যন্ত যে সেটেল হওয়া এটা তো আসলে আমরা ভাবে চিন্তা করি না। তো কিন্তু অনেকগুলো কান্ট্রিতে কিন্তু ওপেন আছে, আমাদের সুযোগটা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা এখন ইউকের কথা বলি। ইউকেতে হচ্ছে আমরা রেজিস্ট্রার হিসেবে জয়েন করতে পারবো এবং তারপরে গিয়ে যেটা হয় যে আমরা ওখানকার স্পেশালিটি ট্রেনিং এ ঢুকবো। স্পেশালিটি ট্রেনিংটা কি? স্পেশালিটি ট্রেনিংটা হচ্ছে কনসালটেন্ট হওয়ার যে পাথওয়ে, মানে এমআরসিপি হচ্ছে একটা আমাদের যে কনসালটেন্ট হওয়া এটার পাথওয়ের ফার্স্ট ধাপ। তো এটার সাথে প্লাবের একটা ডিফারেন্স হচ্ছে তুমি যদি যতই প্লাব করো তোমাকে কিন্তু কনসালটেন্ট যদি তুমি হতে চাও তোমাকে অবশ্যই এমআরসিপি দিতে হবে এবং তখন তোমার মানে ক্যারিয়ারের যে কিছু মানে ইয়ার্স এটা আরো বেশি লাগবে। অনেকে এমআরসিপি যারা একদম ফ্রেশলি পাস করে বের হয়েছে তাদের সবার একটু তাড়াতাড়ি যদি সেটেল করতে চাও একটু প্লাবের দিকে ইয়ে থাকে। তো আমি বলবো যে প্লাব দিলে অবশ্যই ভালো, কিন্তু তোমার তখন একটু কয়েক বছর বেশি লাগবে। তোমাকে হচ্ছে এই এমআরসিপি দিলে তুমি রেজিস্ট্রার হিসেবে স্টার্ট করতে পারবা, আর প্লাব দিলে আরো একটু কয়েক বছর একটু আগানো 3 থেকে 4 বছর একটু বেশি লাগে। ঠিক আছে, ইফ আই এম নট মিস্টেকেন। তো ফার্স্টে তুমি এমআরসিপি দেওয়ার পর পাথওয়েটা আমি একটু ক্লিয়ারলি বলি যে রেজিস্ট্রার হিসেবে আমি ঢুকবো, কিন্তু এখানে একটু কিন্তু আছে। কিন্তুটা এরকম যে আমি সরাসরি যদিও বলে যে রেজিস্টার, এখানে একটু ব্যাপার আছে যে আমাকে ফার্স্টে ওরা স্পেশাল ট্রেনিং দিবে না। ফার্স্টে ঢোকার পরে ওরা একটু আমাকে ওদের দেশের যে অ্যাকাস্টমড হওয়ার জিনিস মানে যে সিস্টেম আছে সেটার সাথে ওরা চায় যে আমরা একটু অ্যাকাস্টমড হই। তারপরে আমরা অ্যাপ্লাই করব, একটা ভাইবা হবে, একটা অনেক বড় সিভি জমা দিতে হবে। তারপরে গিয়ে আমরা আমাদের পারফরমেন্স অনুযায়ী আমরা স্পেশালিটি ট্রেনিং এর পারমিশন পাবো এবং সেটা পাওয়ার পরে আমরা আস্তে আস্তে এরকম মানে পোস্ট গুলো বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে আমাদের এই যে স্পেশালিস্ট সার্টিফাইড এক্সাম এটা আমরা দিব এবং এটাই হচ্ছে আসলে আস্তে আস্তে করে আমাদের কনসালটেন্ট হওয়ার পাথওয়ে। তো আসলে 8 to 9 ইয়ার্স লেগেই যায়। তো ক্লাব দিয়ে শুরু করলে আরো বেশি সময় লাগে। তো এটা হচ্ছে মোটামুটি একটা পুরো ক্যারিয়ার পাথওয়ে। তো তুমি ইউকের কনসালটেন্ট হয়ে গেলা, এটা একটা অনেক বড় ব্যাপার। আরেকটা জিনিস বলি যে কেউ এই কথাটা হয়তো বা সবাই জানে মোটামুটি, বাট এটা সবাই জানো কিনা যে পার্ট 1 যাদের একটু তাড়া থাকে তাড়াতাড়ি হচ্ছে দেশের বাইরে সেটেল করার, তাদের ক্ষেত্রে আমি বলবো যে পার্ট 1 দিয়েও কিন্তু চলে যাওয়া যায়। হ্যাঁ, তো পার্ট 1 দিয়ে চলে গেলে ফাউন্ডেশন ট্রেনিং পার্ট 2 থেকে শুরু করতে হয়। ফাউন্ডেশন ট্রেনিং মিনস হচ্ছে ইউকের ইন্টার্নশিপ। ইউকের ইন্টার্নশিপ হচ্ছে 2 ইয়ার্স, আমাদের দেশে ইন্টার্নশিপ 1 বছর। তুমি যদি পার্ট 1 দেয়া থাকে তোমাকে ওরা 1 বছর ওখান থেকে বাদ দিয়ে সেকেন্ড ইয়ার থেকে শুরু করবে। তারপর তুমি ST1 ST2 বা কোর ট্রেনিং কে ST1 ST2 বলে। ST1 ইকুয়াল টু কোর ট্রেনিং 1, ST2 মানে কোর ট্রেনিং 2, মানে তোমার ST1 ST2 এই পাথওয়েতে তুমি স্টার্ট করে দিলা। কিন্তু তার আগে হচ্ছে এই জিনিসটা মানে ইন্টার্নশিপের সেকেন্ড ইয়ারটা পার করতে হবে। আর প্লাব দিলে FY 2 থেকে মানে ফাউন্ডেশন 1 থেকে সম্ভবত স্টার্ট করতে হয়। আই এম নট শিওর অ্যাবাউট প্লাব। তো কিন্তু আরো অনেক বেশি সময় লাগে এটা আমি জানি। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি। এবং আস্তে আস্তে এমআরসিপিটা কমপ্লিট করলো সবাই। সরি, এমআরসিপি কমপ্লিট করলো সবাই, তারপরে স্পেশালিটি ট্রেনিং এ ঢুকলো, মানে আবার এই পাথওয়েটা স্টার্ট হয়ে গেল। পার্ট 1 দিলে এই এতটুকু এক্সট্রা করতে হবে, তারপরে এমআরসিপি দিল, তারপরে এভাবে গিয়ে শেষ পর্যন্ত কনসালটেন্ট হলো। তো এই হচ্ছে মোটামুটি পাথওয়ে। এবং কারো যদি কোশ্চেন থাকে আমাকে তোমরা লাস্টে করতে পারো। ঠিক আছে, এখন আমি যদি খুব সহজ করে বলি তাহলে দেখো যে এমআরসিপি পার্ট 1 দিলা, পার্ট 2 দিলা, পার্ট 2 রিটেন পার্ট দিলা এবং পার্ট 2 পেসেস দিলা। এখন আরেকটা কাজ করা যায়, যাদের ক্লিনিক্যালি মানে এক্সপেরিয়েন্স আছে তারা কিন্তু পার্ট 1 এর পরে পেসেস দিয়ে ফেলতে পারবা। তার
তারপরে গিয়ে পার্ট 2 দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি যে তোমার ফ্রেশলি পাস করা হও, তাহলে অবশ্যই এই প্রসেসে গেলে পেসেসটা ইজি হয়, কারণ পেসেসটা হচ্ছে ক্লিনিক্যাল। তো পার্ট 2 হয়ে গেলে অনেক ইনফরমেশন জানা থাকে এবং ওদের সিস্টেমের সাথে যদি আমি অনেকটা বেশি অ্যাকাস্টম হয়ে যাই তখন আমার পেসেস দিতে ইজি হবে। কিন্তু যারা অনেকটা বছর ধরে তোমার এক্সপেরিয়েন্স, তাদের ক্ষেত্রে আমি বলবো যে পেসেসটা আগে দিয়ে দেওয়া যায়, পার্ট 1 এর পর পেসেস দেওয়া যায়, দেন পার্ট 2 দেওয়া যায়। তারপর আমরা কি করবো, একটা ইংলিশ টেস্ট দিব, সেটা ওইটি দিতে পারি, আইএলটিএস দিতে পারি। এখন এই দুটো নিয়ে অনেক ডাইলেমা আছে, আমি এখানে একটুখানি বলতে চাই এবং এখানে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা একটু বলবো। ওইটি হচ্ছে কম্পারেটিভলি একটু মানে পাস করাটা একটু ইজি তুমি যদি বলো আইএলটিএস এর তুলনায়। আইএলটিএস যেহেতু অনেক কিছু নিয়ে, ওইটি হচ্ছে শুধুমাত্র মেডিকেলের উপর ইংলিশ, যেটা সাবজেক্টের অনুযায়ী, এবং এটা বেশি এক্সপেন্সিভ, এটা কম্পারেটিভলি কম এক্সপেন্সিভ। কিন্তু তুমি যদি ইংল্যান্ডে জব করতে চাও, আমার মতে হচ্ছে যে, এবং ওখানে গিয়ে তুমি যদি ইজিলি কমিউনিকেট করতে চাও, আমার কাছে মনে হয় আইএলটিএস দিলে ভালো হয়। আইএলটিএস দেওয়ার যে ইয়েটা দিলে এফিসিয়েন্সিটা আর কি ভালো গ্রো করে ইংলিশের উপরে। তো ওইটি তাড়াতাড়ি যদি পাস করার কারো ইচ্ছা থাকে, মাইলস্টোন অ্যাচিভ করার ইচ্ছা থাকে, আমি বলবো যে ওইটি দিয়ে ফেলাই ভালো। আর যদি মনে করি যে একটু সময় নিয়ে আমি দিব, আমি একটু নিজেকে পার্সোনাল গ্রোথ করতে চাই, তাহলে আইএলটিএস হচ্ছে ভালো। দুটা দিয়ে আসলে করা যায়, এবং আইএলটিএস এর ক্ষেত্রে 7.5 পেতে হয়, সবগুলোতে আলাদা করে 7 পেতে হয়, এটা একটু টাফ। রাইটিংটাতে আসলে নাম্বার উঠানো আসলে অনেক টাফ। তো তারপরেও যদি নিজের পার্সোনাল গ্রোথ চিন্তা করো এবং ইন দা লং রানে একটা বেনিফিট বলে না, ওটা চিন্তা করলে কিন্তু আইএলটিএস বেটার। আইএলটিএস তোমাকে ইমপ্রুভ করবে, ওইটি অতটা ইমপ্রুভ করায় না, ঠিক আছে? কিন্তু ওইটি তোমাকে তাড়াতাড়ি একটা মাইলস্টোনে পৌঁছাতে সাহায্য করবে। আমি হচ্ছে যে একটু ভিতরের কথাগুলো বলছি, কারণ ডিসিশন নিতে কিন্তু আমাকে সবাই এগুলো জিজ্ঞেস করে এবং এগুলো আসলে জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেজিস্টার হওয়া বললাম যেটা, যে এরপরে রেজিস্টার হলো, তারপর স্পেশালিটি ট্রেনিং বা এসসি দিবা কনসালটেন্ট, এটা পুরোপুরি মোটামুটি 7-8 বছর 8 বছরের মতো লেগেই যায়। এই হচ্ছে মোটামুটি পুরো এমআরসিপির যে জার্নিটা, সেটা আমি বললাম। কিন্তু আমি এখন একটু পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে পরের স্লাইড গুলোতে যাব। এখন আমি শুরু করি পার্ট 1 এর ব্যাপারে। পার্ট 1 এর এক্সাম ফরম্যাট যেটা, পার্ট 1, পার্ট 2 এবং পেসেস যেটা, এই তিনটার মেইন কথা কি, ওরা খুব ক্লিনিক্যাল বেসড। হ্যাঁ, সবকিছুতে ওরা অনেক বেশি থিওরিটিক্যাল জিনিসটা একদম কম। একদম কম বলতে কি, অনেক কিছু ইনফরমেশনই জানতে হয়। থিওরিটিক্যাল ওই অর্থে আমি থিওরিটিক্যাল বলবো যে আমরা অনেক ডিজিজে কিন্তু এক্সপোজড না, ওদের দেশের যে ডিজিজ যে প্রোফাইল থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু অনেকটা সময় হচ্ছে থিওরিটিক্যাল মনে হবে, কিন্তু কোশ্চেন গুলো হচ্ছে অনেক বেশি ক্লিনিক্যাল। একদম সরাসরি কিছু পার্ট ছাড়া, ক্লিনিক্যাল সায়েন্সের একটা পার্ট ছাড়া কোশ্চেন গুলো অনেক বেশি ক্লিনিক্যাল, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর কোশ্চেনের প্যাটার্ন গুলো আমি একটু বলি, পার্ট 1 নিয়েই বলবো। সিঙ্গেল বেসড কোশ্চেন থাকে, মানে 5টা থেকে একটা সিঙ্গেল বেসড অ্যান্সার আমাকে চুজ করতে হবে। ওএমআর শিট ইউজ করতে হবে। ওএমআর শিট মানে কি, যে আমাদের কিন্তু কম্পিউটার বেস না, এটা আমাকে পেন্সিল দিয়ে পূরণ করতে হবে, এবং এটা একটু ডিফারেন্ট অন্য পরীক্ষার থেকে। ডিফারেন্ট ওই অর্থে, যেমন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার সময় অথবা মেডিকেলেই যে গোল্লা ভরাট বলতাম শব্দটা, যে গোল গোল করে ভরাটটা না, এটা হচ্ছে যে একটু হরাইজন্টালি চিকন করে এভাবে পূরণ করতে হয়, এবং খুব খেয়াল রাখতে হয় যাতে বাইরে না যায়, কারণ কম্পিউটার রিড করবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা অবশ্যই যেই মানে 2 পেপার 3 আওয়ার্স করে 200 নাম্বারের একটা পরীক্ষা। 100 নাম্বার হচ্ছে 100 কোশ্চেন্স, 200 নাম্বার না, সরি 1000 নাম্বার, কিন্তু 200টা কোশ্চেনের উপরে, ঠিক আছে? এবং এটার কিন্তু মানে মার্কস ডিস্ট্রিবিউশন ইজ টোটালি ডিফারেন্ট। এটা আমি বলতেছি একটু নর্মাল থেকে, এটা সবারই এই কোশ্চেনটা থাকে। 100 কোশ্চেন্স 3 আওয়ার্স, নেক্সট একটু গ্যাপ থাকবে, তারপর তুমি 3 আওয়ার্স হচ্ছে 100 কোশ্চেন্স। এই তো পাস মার্ক এখন অনেকটাই বেড়ে গেছে 2018 সালের থেকে, 540। আমার সময় 521 ছিল, তারপর 28 ছিল, তারপর এখন 540 হয়েছে। আসলে 540-তে হয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রত্যেকে যা পাস মার্কস থাকে, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখছি যারা একটু ভালো করে পড়াশোনা মনোযোগ দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু পাস মার্কস এর থেকে অনেক বেশি আসে, 100 নাম্বার বেশি, 200 নাম্বার বেশি আসে। কাজে 540 কে আর 560 কে এটা নিয়ে বদার করার মতো আসলে কিছু না, এটা আমি মনে করি। কারণ আমাদের প্রত্যেকে, আমি যাদেরকে দেখেছি যারা পাস করেছে, তাদের বেশিরভাগই, তুমি যদি পাস করতে চাও, মানে পাস করার মতো তোমার প্রিপারেশন হয়ে আসে, তাহলে 540 মার্কস নিয়ে আসলে বদার করার মতো না।
21টা 40টা 60টা, কারণ সবাই অনেক বেশি মার্কস পায়। আর পাস যদি করার মতো লেভেলে না যাও তাহলে আসলে 40 বলে কিছু না, মানে 520 পেয়ে পাস করা, 21 পেয়ে বা 539 পেয়ে এরকম আসলে আমি আমি মনে করি না যে এরকম হয় জিনিসটা। তখন দেখা যায় তাদের আসলে লেভেল ওরকম অ্যাচিভ হয় নাই, অনেক বেশি কম পেয়েছে এরকম। সো নাম্বার এই পাস মার্ক বাড়ানোটা এমন কোনো মানে ইটস নট আ বিগ ডিল অ্যাট অল টু মাই মাইন্ড অ্যাকচুয়ালি। আচ্ছা, আর ফিজ হচ্ছে 594 এই যে পাউন্ড, এটা নিয়ার অ্যাবাউট 70,000-80,000 পড়ে। এবং পাস রেট বলি, পাস রেট 40%। এটার পাস রেট কিন্তু পার্ট 2 এর চেয়ে একটু কম। এটার কারণ কি, পার্ট 2 রিটেন কিন্তু অনেক কঠিন বলবো আমি ইন কম্পারিজন টু পার্ট 1। তারপরে পাস রেট কারণ একটু কম এই কারণে যেখানে অনেকজন অ্যাপ্লাই করছে যারা এখনো অ্যাকাস্টম না সিস্টেমটার সাথে বা ডিজিজ প্রোফাইলের সাথে। তো পার্ট 2 দিতে দিতে কিন্তু অলরেডি পার্ট 1 এর যে এই মানে পড়ার গুলো তাদের আয়ত্তে চলে আসে এবং রয়্যাল কলেজকে বুঝতে পারে যে ওরা কোন ধরনের কোশ্চেন করে, এবং এই সিস্টেমের মধ্যে যদি একবার ঢুকে যায়, মানে আই এম আ পার্ট অফ রয়্যাল কলেজ নাও পার্ট 1টা পাশের পর, তখন গিয়ে ওরা যখন বুঝতে পারে তখন কঠিন সিস্টেম হলেও ইতিমধ্যে একটা আইডিয়া হয়ে যায় এবং ওভাবে প্রিপারেশন নিতে পারে। পার্ট 2 বলবো অনেক অনেক কঠিন এবং পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়, মানে লিটারালি, বিকজ অনেক মানে অনেক সময় ধরে বসে বসে বিশাল পেপারের কোশ্চেন গুলো পড়তে হয়। তো পার্ট 1 এর কোশ্চেন কিন্তু ছোট থাকে এবং তুমি এটা পড়ে ইয়ে করতে পারবা। মানে সময় আমি আমার এক্সপেরিয়েন্স যদি বলি, আমি প্রায় আধা ঘন্টা কি 20 মিনিট আগে, 20 থেকে 25 মিনিট আগে আমার এক্সাম শেষ হয়ে গেছে। কাজেই টাইম ইজ নট আ ফ্যাক্টর ইন টার্মস অফ পার্ট 1, কিন্তু পার্ট 2 এর ক্ষেত্রে টাইম রিয়েলি ম্যাটারস। হ্যাঁ, তো আমি বলবো যে পার্ট 1 সহজ, কম্পারেটিভলি অনেক সহজ। কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে পাস করা খুব ইজি। ইভেন তুমি অনেক মার্কস পেতে পারো, মানে ইউ ক্যান পাস উইথ ফ্লাইং কালার্স। হ্যাঁ, 540 তো দেখা যায় বেশিরভাগই 700 800 এরকমও পায়, 650 500 600 700 এরকম। তো মানে যদি জেনারেলি বলো 120টা কোশ্চেন আসলে কারেক্ট হতে হয়, খুব মানে আমি যদি আরবিট্রারিলি বলি, ঠিক আছে। আচ্ছা, নাম্বার সিস্টেম যেটা একটু ইকুয়েটিং সিস্টেম, এটা একটু ডিফারেন্ট। এটা আসলে রয়্যাল কলেজ কিভাবে করে, ওদের কোনো অ্যাপ আছে হয়তো বা, আমি নিজেও খুব যে জানি এটার ব্যাপারে তা না। এটা সম্পর্কে জানা যেটা বেসিক তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এটা নিয়ে অনেকে কোশ্চেন করে, প্রতি কোশ্চেন যে 1 মার্কস এরকম না, মানে এটা ডিফিকাল্টি লেভেল অনুযায়ী হচ্ছে কোশ্চেনের মার্কিং করা হয়। ডিফিকাল্টি লেভেল মিন্স মানে একটা কোশ্চেন যখন আমি অ্যাটেন্ড করছি পুরো ওয়ার্ল্ডে, এটা ডিফিকাল্টি লেভেল কেমন সেই অনুযায়ী কোশ্চেনের মার্কসটা বেশি থাকবে। অনেকে যদি এমন হয় যে অনেক সহজ কোশ্চেন গুলো পারছে আর অনেকে কঠিন কোশ্চেন গুলো অ্যান্সার পারছে, সে কিন্তু সহজ কোশ্চেন যে পারছে তার থেকে মার্কস বেশি পাবে যে ডিফিকাল্ট কোশ্চেন গুলো অ্যাটেন্ড করে কারেক্ট করছে। আমি ব্যাপারটা বুঝাতে পারলাম কিনা, জিনিসটা হচ্ছে এরকম, ইকুয়েটিং সিস্টেম ইজ সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, মানে এরকম না যে আমি 1 নাম্বার কোশ্চেন পারলাম তাই আমি 1 পাইলাম, 2 নাম্বারটা পারলাম তাই আমি নাম্বার 2 মানে একটা মানে সেকেন্ড একটা 1 নাম্বার আমি গেইন করলাম, এরকম না। 2 নাম্বারটার মার্ক আরো বেশি থাকতে পারে বিকজ ইট ইজ আ ডিফিকাল্ট কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো ইকুয়েটিং সিস্টেমটা কেন, কোন কোশ্চেন কঠিন কোশ্চেন কঠিন না এটা আসলে কেউ জানে না। ইভেন একটা দুটো কোশ্চেন আমি শুনছি এটা যে নাম্বারও ইভেন থাকে না, এটা কিছুটা এপিডেমিওলজিক্যাল পারপাসে ওরা দিয়ে থাকে, ওটা আর কি কভার আপ করে ফেলে। কারণ আরেকটা কোশ্চেন একটু বেশি মার্কস, তো কোন কোশ্চেন যদি 0 মার্কস থাকে তাহলে এটা বোঝা যাবে না এটা, এবং আমরা মানে এটা কোনো ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। ওরা ভাবে এই জিনিসটাকে সেট করে। তো এই সিস্টেমটাকে আমরা ইকুয়েটিং, ওরা বলা হয় ইকুয়েটিং সিস্টেম। আচ্ছা, পার্ট 1 এ হচ্ছে জানুয়ারি, মে আর সেপ্টেম্বর এই 3টা সেশনে পরীক্ষা হয়, এবং পরীক্ষা হচ্ছে অনেক জায়গায় এখন হচ্ছে। আমি মাত্র দেখলাম ইন্ডিয়ায় মনে হয় একটা এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, আমি যদি না ইয়ে করে থাকি, ভুল না করে থাকি। তবে পরীক্ষা হচ্ছে অনেক জায়গায়, হ্যাঁ, অনেকে অ্যাপ্লাই করছে। এবং যারা তোমরা মনে করছো যে দিতে চাও, আমার মনে হয় যে এটা অ্যাপ্লাই করে ফেলা ভালো। এবং প্রিপারেশন টাইম আমি বলবো যে ডিপেন্ড করে কত টাইম নিবা, এটা ডিপেন্ড করবে তুমি কতটা সময় ট্রেনিং করেছো, কতটা পড়াশোনার মধ্যে আছো এটার উপরে। যারা অলরেডি এফসিপিএস পাস করে ফেলেছে বা অন্য কোনো ডিগ্রি করে ফেলছে, আমি বলবো তাদের জন্য মানে 2 মাস ইজ এনাফ, 2 মান্থস ইজ এনাফ, বিকজ তাদের মানে ধারণা থাকলে এমন কোনো মানে বেশি সময় লাগে না আসলে। আর হচ্ছে সরি, আচ্ছা, আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসলে ওরকম কিছু না, তবে ক্লাবটা যেরকম ইন্টার্নশিপ করার সময় দেয়া যায়, ইউনিভার্সিটি পার্ট 1 ইন্টার্নশিপের সময় দেয়া যায় না, এটা ইন্টার্নশিপ শেষ হয়ে যাওয়ার পর দিতে হয়। এতটুকুই জাস্ট লাগে, আর কোনো কিছু আসলে এলিজিবিলিটির মধ্যে নাই যে ট্রেনিং থাকতে হবে এত বছর বা অন্য কিছু। জাস্ট এটাই মেনটেন করতে হবে, তুমি ইন্টার্নশিপ শেষ করবা তারপর তুমি পার্ট 1 থেকে স্টার্ট করবা, এই।
তারপর হচ্ছে 6 অ্যাটেম্পটস কতবার দেয়া যায়, এটাও অনেকের প্রশ্ন থাকে। প্রতি পার্ট তুমি 6 টাইমস দিতে পারবা, যেটা আসলে খুব ইমপ্র্যাকটিক্যাল, এরকম লাগে না, একদমই লাগে না। তবে যেটা প্রবলেম হয় অনেকের, পার্ট 1 দেওয়ার পর থেকে পেসেস দেওয়া পর্যন্ত মানে ফুল পাস করার টাইমটা হচ্ছে 7 ইয়ার্স। এটা অবশ্যই পূরণ করতে হবে। অনেকের যেটা হয় যে জবের কারণে বা অনেক ফ্যামিলি রেসপন্সিবিলিটির কারণে দিয়ে ওঠা হয় না পরীক্ষা। তো আমি এরকম কয়েকজনকে পার্সোনালি চিনি যে একটু প্রবলেম হয়ে গেছে যে আবার পার্ট 1 থেকে স্টার্ট করতে হয়েছে। এটা হতেই পারে লাইফে আসলে এত মানে রেসপন্সিবিলিটির ইস্যুর জন্য। বাট পার্ট 1 থেকে পেসেস পর্যন্ত আসলে 7 ইয়ার্স ইজ মানে কোয়াইট একটা কমফোর্টেবল টাইম। আমি বলবো যে তুমি যদি পড়াশোনার সাথে অ্যাটাচ থাকো তাহলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না পাস করাটা। ঠিক আছে, মানে যে একদম প্রায় এরকম হচ্ছে যে না আমি পুরো পরীক্ষা থেকে বের হয়ে যেতে হচ্ছে, আবার নতুন করে দিতে হচ্ছে, এটা কিন্তু খুব একটা যে ফ্রিকুয়েন্ট কোনো ইনসিডেন্ট না। এটা হচ্ছে রেয়ার কিছু ক্ষেত্রে হয়, কোনো কিছু পার্সোনাল রিজনের জন্য। ঠিক আছে, ইংলিশ টেস্ট নট নিডেড, এটা অবশ্যই রিকোয়ার্ড না, এটা আমি বলেছি। এটা হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন, মানে আমি যদি ইংল্যান্ডের রেজিস্টার্ড ডক্টর হতে চাই তখন লাগবে। পার্ট 1 পার্ট 2 এবং পেসেস দেওয়ার জন্য ইংলিশ টেস্ট দিতে হবে না। তো আমি যে কথাটা আগেই বলেছি, পার্ট 1 এর পরে পেসেস দেয়া যায়, তারপর পার্ট 2 দেয়া যায়, ইট ইজ পসিবল। কারণ কেউ যদি ক্লিনিক্যাল এক্সপোজ থাকে সে দিতে পারে। আচ্ছা, এখন কি কি টপিকস আছে পার্ট 1 এ আমি সেগুলো বলতে যাচ্ছি। টপিকস হচ্ছে যদি বলি যে সব বড় বড় যে টপিক গুলো আমরা জানি সেগুলো হচ্ছে 14 মার্কস এর। হ্যাঁ, বড় বড় যে চ্যাপ্টার গুলো আছে যেমন গ্যাস্ট্রো, হেপাটো, নিউরো, কার্ডিও, নেফ্রো, রেসপি, এন্ডোক্রাইন, রিউমাটোলজি, ইনফেকশাস এন্ড ফার্মাকোলজি, সবগুলো এখানে সরি 15 নাম্বার, হ্যাঁ 15 নাম্বার, ঠিক আছে। এই এই এতগুলো চ্যাপ্টার আগে ছিল 15 করে। 2020 তে একটু চেঞ্জ আসছে, এক নাম্বার কমায় দেওয়া হয়েছে, দিয়ে ওরা 14 কোশ্চেনস আসবে, নাম্বার না সরি 14 কোশ্চেন। আর কতগুলো কোশ্চেন আসবে এটা আমি বুঝাতে চাচ্ছি। এই প্রত্যেকটা টপিক, গ্যাস্ট্রো থেকে 14টা কোশ্চেন, নিউরো থেকে 14টা, এরকম এগুলো থেকে 14টা কোশ্চেন আসবে। আগে ছিল 15টা করে, এই 2020 এ আসছে যে একটা করে কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ফার্মাতে 15ই আছে। আচ্ছা, এই যে কমালো কোন জায়গায় বাড়ানো হয়েছে সেটা হচ্ছে জেরিয়াট্রিক মেডিসিন। জেরিয়াট্রিকে ওরা ইদানিং হচ্ছে একটু বেশি এমফাসিস দিচ্ছে। কিন্তু আমি প্রিপারেশন যদি আমি বলবো যে তোমরা যখন প্রিপারেশন নিবা তখন আসলে এটা খুব একটা আলাদা করে ম্যাটার করে না, এই কারণে যে প্রতিটা চ্যাপ্টারে জেরিয়াট্রিক কিছু পার্ট থাকে, এগুলো আসলে কোশ্চেন সলভের সময় কভার করেই যায়। আলাদা করে যে আমি খুব জেরিয়াট্রিক নিয়ে ওয়ারিড হচ্ছে এরকম আলাদা করে আসলে করতে হয় না। দেখা যায় পেশেন্টের বয়স অনেক মানে এলডারলি পেশেন্টের যে কোশ্চেন গুলো থাকে এগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে মানে অটো কভার হয়ে যায়। ঠিক আছে, এখন আমি কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো তোমাদের সাথে, যেটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমার কাছে কেউ যদি জানতে চায় আমি এভাবেই আর কি তাদেরকে গাইড করি। তো এবং আমি নিজে যখন প্রিপারেশন নিয়েছি আমি এভাবে পড়তে পছন্দ করতাম। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল একটা ভিউ, এটা মানে সাম পিপল ক্যান ডিফার ফ্রম মি অ্যাজ ওয়েল, এটা কোন মানে ইয়ে না, অন্যদের অন্যরকম কিছু মনে হতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি পড়ার প্রিপারেশনটাকে একটু মানে এনজয় করে করার মতো করে নিয়ে পড়ি, কারণ আমাদের লাইফটা তো জানো যে অনেক বেশি আর কি হেকটিক লাইফ, অনেক পরীক্ষা, সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকতে হয়। পড়াশোনাটাকে যদি একটু এনজয় করার লেভেলে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু জীবনটাকে অনেক ভালো লাগবে, নাহলে খুব বার্ডেন লাগতে থাকবে যে সারাক্ষণ মুখস্থ করতে হচ্ছে, পড়তে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। তো আমরা একটু মানে পড়াশোনাটাকে একটু কালারফুল করার চেষ্টা করবো। ঠিক আছে, আমার টিপস গুলো একটু ডিফারেন্ট হবে সেই পার্সপেক্টিভে। আমি হচ্ছে একটু অন্যরকম করে কয়েকটা জিনিস বলার চেষ্টা করবো আজকে, দেখো তোমাদের ভালো লাগে কিনা, তো তোমার আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমি বলি যে আমি ফ্ল্যাশ কার্ড বেসিসে নোট প্রিপারেশনটা পছন্দ করতাম, আমি নিজে করতাম এবং স্টিল আমি যদি কোনো কারণে কোনো নোট করতে হয় আমি ফ্ল্যাশ কার্ডের মতো করে নোট করি। ফ্ল্যাশ কার্ড যদি তুমি নেটে সার্চ দাও, ফ্ল্যাশ কার্ড অনেক রকম নেটে ইয়েতেও পাওয়া যায়, মানে ওয়েবসাইটও এগুলোর ফ্ল্যাশ কার্ডের আছে। হ্যাঁ, যেগুলোতে কম্পিউটার, যারা কম্পিউটার অনেক হ্যান্ডি টেক সেভি পারসন তারা কি করে যে কম্পিউটার বেস ফ্ল্যাশ কার্ড ইউজ করে। আমি নন টেক সেভি পারসন, সো আমি যেটা করি যে আমি বই খাতায় লিখতে পছন্দ করি। মানে আমি একটা ফ্ল্যাশ কার্ড বানাবো, একটা খাতাকে একটা পেজে একটা ফ্ল্যাশ কার্ড। যেরকম ধরো আমি যদি তোমাকে উদাহরণ দেই, ধরো রিমাটোলজি যদি আমি বলি, রিমাটোতে আমি দেখতে চাচ্ছি যে মানে প্রিপারেশন নিচ্ছি যে কোন কোন জয়েন্ট কোন কোন ডিজিজ এফেক্টেড হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোন কোন জয়েন্ট গুলো টার্গেট,
তো আমি করব কি যে একটা পেজের মধ্যে আমি যতগুলো জয়েন্ট জানি, ডিজিজ জানি, সেগুলোর জয়েন্ট গুলোকে আমি একসাথে লিখবো। হ্যাঁ, যেরকম ধরো আমি লিখলাম যে ডিআইপি জয়েন্ট কোনগুলোতে ইউজ মানে বেশি এফেক্টেড হয়, আর এতে যে ডিআইপি স্পেয়ার করে এটা আমি লিখলাম। তারপর ধরো আমি হেমাক্রোমোটোসিসের যে 3 and 4 মেটাকার্পোফ্যালিনজিয়াল বেশি এফেক্টেড হয়, অস্টিওআর্থ্রাইটিসে থাম্ব অন দা বেস অফ দ্য থাম্ব মানে ফার্স্ট কার্পো মেটাকার্পাল সিএমসি যেটা এফেক্টেড হয়। আমি একটা পেজের মধ্যে সব লিখলাম, ঠিক আছে এইভাবে। তাহলে কি হবে, ফ্ল্যাশ কার্ড মানে কি যে তুমি জাস্ট তাকাবা অ্যাট আ গ্ল্যান্স, তুমি সবগুলো ইউ ক্যান কম্পেয়ার ওয়ান থিং উইথ অ্যানাদার। তাহলে তোমার কি ভুল হবে না এবং তোমার কাছে ভালো লাগবে, কনফিডেন্ট হবা তুমি অনেক বেশি এভাবে যদি প্রিপারেশন নাও। তারপর ধরো প্রত্যেকটার বনি চেঞ্জ একটু ডিফারেন্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর বনি চেঞ্জের সাথে দেখবা যে একটু মাঝে মাঝে অস্টিওআর্থ্রাইটিসটা কনফিউশন ক্রিয়েট করতেছে। এভিএন এর সাথে অ্যানকাইলোজিং তার একটু মনে হচ্ছে যে একটু কেমন দেখি তো একটু, যদি আর নতুন পড়তেছো তাদের কাছে মনে হবে যে মানে ভুলে যাচ্ছি বা সামথিং। তুমি যদি এভাবে প্রিপারেশন নাও, মানে এমন না যে আমি অ্যানকাইলোজিং পড়তেছি আমি অ্যানকাইলোজিং এ পড়ে গেলাম, আমি অস্টিওআর্থ্রাইটিস পড়তেছি আমি এটা পড়ে গেলাম গদ বাঁধা। ওটা তো অবশ্যই প্রিপেয়ার করবা, কিছু ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে এভাবে প্রিপেয়ার করবা যে তোমার কাছে কম্পেয়ার করে যাতে একটা থেকে একটা তুমি কম্পেয়ার করতে পারো, ঠিক আছে। তো আমি কিছু পরে আবার উদাহরণ দিব, আমার কিছু স্লাইড প্রিপেয়ার করা আছে সেটার উপরে। তো এই হচ্ছে একটা ব্যাপার। সরি। আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড, হচ্ছে আমার একটা পছন্দের ব্যাপার যেটা আমি বললাম তোমাদের সাথে শেয়ার করলাম। ইট কুড বি থ্রু দি ওয়েবসাইট মানে কম্পিউটার বেসড, অর ইউ ক্যান প্রিপেয়ার থ্রু দ্য পেপার ব্যাগ। আচ্ছা, তারপর হচ্ছে কোশ্চেন পড়বা, কোশ্চেনের ট্রিকি পার্ট গুলাকে রেজিস্টার এবং আইডেন্টিফাই করার চেষ্টা করবা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আমি কোশ্চেন দেখাই, আমি একটু পরে বলবো। আচ্ছা, তারপরে কিছু কিছু নোটস এভাবে করতে পারো যে ম্যাথ লাইক ইকুয়েশনের মতন, যেটা আমি করতে খুব পছন্দ করি, প্লাস প্লাস দিয়ে দিয়ে সব ফিচার্স গুলো লিখি, তারপরে ইকুয়াল টু দ্যাট ডিজিজ। তাহলে হয় কি যে আমি খুব দ্রুত একটা গ্ল্যান্স একটা ডিজিজ নিয়ে জেনে ফেললাম, মানে এরকম না যে ওই ডিজিজটা নিয়ে 2 পাতা লেখা তারপরে আমি জানলাম, যেরকম করে বইয়ে লেখা থাকে। মানে বইয়ের প্যাটার্নটা আমার কাছে মোস্ট বোরিং একটা প্যাটার্ন মনে হয়, যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এবং ওটা ওভাবে আসবে ফর্মাল একটা জিনিস, কিন্তু তোমার নিজের নোটস গুলো হবে একটু নিজের মতো করে সাজানো এবং একটু ইজি টাইপ, যেটা তোমার করতে ভালো লাগবে। আচ্ছা, কিছু নিমোনিক অবশ্যই ইউজ করতে হয় পার্ট 1 এ, কারণ বলবো যে পার্ট 1 এ অনেক ইনফরমেশন জানতে হবে, অনেক হিউজ ইনফরমেশন, এবং অনেকগুলো দেখবা যে আমাদের দেশের তুমি মানে হসপিটালগুলোতে এনকাউন্টার করি না এই ধরনের ডিজিজ। সো ইনফরমেশন গুলো কিন্তু জানতে মানে জানাটা এবং মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য নিউমোনিক গুলো ইম্পর্টেন্ট। কিন্তু আমি নিউমোনিকের ব্যাপারে একটা কথা বলতে চাই, কিছু কিছু নিউমোনিক এত কঠিন হয় যে ওটা মনে রাখতে হলে আরেকটা নিউমোনিক লাগে, এই ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আসলে কিন্তু একটু সহজ গুলো আমরা নেওয়ার চেষ্টা করব, এবং ওটা এগুলো লাগে। হ্যাঁ, আমি কতগুলো উদাহরণ দিয়ে আমি বলবো। এখন একটু ম্যাথ লাইক ইকুয়েশনটা দেখি, যেটা আমি যেটা এভাবে প্রিপারেশন দিতে পছন্দ করি। যেরকম ধরো আমি জায়ান্ট সেল আর্টারাইটিস, এটা তোমরা অনেকে হয়তো পড়ে থাকবা। জায়ান্ট সেল আর্টারাইটিস হচ্ছে একটা প্রাইমারি ভাস্কুলাইটিস, যেটা হচ্ছে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, ঠিক আছে, লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। সেই ক্ষেত্রে দেখো আমি যদি এক লাইনের মাধ্যমে এটার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে ইনক্লুড করি, তাহলে এরকম গদ বাঁধা 1 2 3 4 করে পড়তে হয় না। এটাও মনে রাখতে হয়তো তোমার কঠিন লাগবে, কিছু সময় লাগবে, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি এভাবে প্রিপারেশন নাও, তুমি নিজে ভাবে প্রিপেয়ার করো, প্রিপেয়ার করার টাইমেই তো তোমার কিছু মানে ব্রেইনটা স্টর্মিং হচ্ছে, তখন তোমার অনেক কিছু রেজিস্টার হয়ে যাবে, কনসলিডেট হয়ে যাবে ব্রেইনে। তারপরে এটা তো একটা হলো। সেকেন্ড হচ্ছে যে তুমি যে গল্পের মতো করে মনে রাখতেছো এটা, তাই না? আর সেকেন্ড হচ্ছে যে তুমি জিনিসটাকে যখন সেকেন্ড টাইম তুমি পড়বা, তখন তুমি একটা জিনিসের মধ্যে একবারে পড়ে ফেলবা, দেখে এটা মনে রাখতে অনেক ইজি হবে, কারণ লটস অফ ইনফরমেশন তোমাকে জানতে হবে। সো গদবাঁধা ভাবে করে রাখলে মনে রাখতে গেলে আসলে অনেক বোরিং লাগে, আর অনেক বার্ডেন মতো ফিলিংস হয়, এবং এটা আমি পার্সোনালি মনে করি আর কি। আচ্ছা, যেমন ধরো এটা একটা, আমি সবসময় বলি যে জায়ান্ট সেল আর্টারাইটিস একটা নানি দাদির অসুখ, এভাবে মনে রাখবা, ঠিক আছে, কারণ সবগুলোর কিন্তু এপিডেমিওলজি এবং ডিজিজ প্রোফাইল জানাটা খুব ইম্পর্টেন্ট, কাদের বেশি হয়। কারণ তোমাকে কিন্তু কোশ্চেন দিবে, তোমাকে ক্লু হিসেবে বুঝতে হবে, তোমাকে হঠাৎ করে এরকম দিবে না, একটা চিলড্রেন হিসেবে তো জায়ান্ট সেল আর্টারাইটিস দিবে না, তাই না? আবার কাওয়াসাকি দিবে হচ্ছে চিলড্রেন হিসেবে, তাহলে তোমাকে জানতে হবে যে কোন ডিজিজে কাদের হয়, কোন বয়সে হয়, কোন জেন্ডারের হয়। তো এগুলো প্রথম প্রথম পড়লে একটু প্যাচ লেগে যায়, এটা যারা হচ্ছে অনেকদিন ক্লিনিক্যালি এক্সপোজ অনেকবার শুনছে তাদের জন্য কোনো ব্যাপার না, তো ফার্স্ট যারা তাদের জন্য কিন্তু আসলে প্রবলেম। তাহলে দেখো যে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি, তোমরা এটাকে এভাবে আর কি অ্যাপ্লাই করবা, যে যতটুকু সম্ভব মানে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে করা সম্ভব।
যেমন ধরো যে গ্র্যান্ড মাদার, সে একটা ইউনিল্যাটারাল সিভিয়ার হেডেক নিয়ে আসলো, তাকে আমি ইএসআর দেখলাম ভেরি হাই ক্লু হিসেবে, ঠিক আছে। তারপর দেখবা যে তার স্কাল্পটা অনেক টেন্ডার, তখন যখন সে চিউ করে তখন তার মানে জতে অনেক ব্যথা হয়, জ ক্লডিকেশন। তারপর যখন আমি টেম্পোরাল আর্ট এখানে হাত দিলাম, মানে আস্তে আস্তে এক্সামিনেশনে যাচ্ছি, এখানে আমি হাত দিয়ে দেখলাম যে টর্সোয়াস একটা টেন্ডার ভেইন পাবো, কিন্তু কোন রকম পালস পাবো না, ঠিক আছে। একটা দড়ির মতো একটা মানে এখানে যে আর্টারি গুলো, সরি ভেইন না, আর্টারিটা পাবো, এখানে ভেইন লিখছে, সরি এটা হচ্ছে টেম্পোরাল আর্টারি পাবো। তারপরে হচ্ছে তুমি কনফার্ম করবা কিভাবে, টেম্পোরাল আর্টারি বায়োপসি করলে তুমি ইএসআর দিয়ে ইনডাইরেক্টলি বুঝলা, তারপর তুমি আর্টারি করে বায়োপসি করে কনফার্ম হলা, ঠিক আছে। তারপর দেখো তুমি একই জিনিসের মধ্যে লিখলা, কতগুলো ইনফরমেশন ইনক্লুড হলো, যে তুমি এটা বললা যে সামটাইমস ইট ক্যান বি, ইট ইজ আ কনফার্মেটরি টেস্ট ডেফিনেটলি, এটা যদি পজিটিভ আসে দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেশেন্ট সাফারিং ফ্রম জার্ম সেল আর্টারাইটিস, কিন্তু সামটাইমস ইট ক্যান বি ফলসলি নেগেটিভ, as because তুমি যদি আন্ডার স্যাম্পলিং করো, যত সেন্টিমিটার নেওয়ার কথা, মিলিমিটার নেওয়ার, সরি তার চেয়ে তুমি কম নাও, তাহলে কিন্তু তোমার ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। তো সেই ক্ষেত্রে তোমার নেগেটিভ রেজাল্ট ডাজন্ট এক্সক্লুড দ্য ডায়াগনোসিস, এই কথাটা তোমার জানতে হবে। তুমি দেখো যে কতগুলো ইনফরমেশন তুমি জানতেছো, এবং এতটুকু জানলে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হয়ে যায়। অনেকগুলো কোশ্চেন তুমি যদি মানে অ্যাটেন্ড করতে যাও, তখন দেখবা যে তোমার কাছে ইজি লাগতেছে। তারপর দেখো সাডেন কেন, why we are very much worried about GCA, বিকজ এখানে সাডেন পেইনফুল ব্লাইন্ডনেস হয়। কেন হয়, এর পরের রিজন হচ্ছে এখানে ইসকেমিক, অ্যান্টেরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি হয় 90% কেসে, এবং সেন্ট্রাল আর্টারি হয় 10%। এই আইওএনটি পরীক্ষা বেশি আসে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, আমরা হাই ডোজ স্টেরয়েড স্টার্ট করব। আর ডিজিজ অ্যাসোসিয়েশন জানতে হয়, ভেরি ইম্পর্টেন্ট। 30, এখানে 60 হবে না, 30 হবে, সরি। 30% কেসে পিএমআর হয়, 30% কেসে পিএমআর অ্যাসোসিয়েটেড থাকে। পিএমআর মানে কি, পলিমাইলজিয়া রিমেটিকা। এবং তখন কারো যদি পিএমআরটা আইসোলেটেড থাকে উইদাউট হ্যাভিং জিসিএ, তখন লো স্টেরয়েড। দেখো যে কতটা কম্পেয়ার করে তুমি এই স্লাইডটা প্রিপেয়ার যদি করো, তাহলে এই স্লাইডটা হচ্ছে কম্পেয়ার করা হয়েছে কিভাবে, এবং আরো ইনফরমেশন তুমি চাইলে, ধরো তুমি এতটুকু লিখলা, ঠিক আছে, প্রিপারেশন নেওয়ার টাইমে তুমি ফার্স্ট ইনস্ট্যান্সে তুমি একটা ছোট অল্প করে লিখবা, তারপর তুমি কোশ্চেন এক্সপোজ করতে থাকবা। তুমি বিভিন্ন রকম কোশ্চেন বুক আছে, এটা আমি একটু পরে বলবো। ওই কোশ্চেন বুকগুলো তুমি যত পড়তে থাকবা, তত তুমি কোশ্চেন বুকগুলো মানে মানে কোশ্চেন এক্সপোজ হতে থাকবা, তখন তোমার ইনফরমেশন, নতুন নতুন ইনফরমেশন অ্যাড হতে থাকবে। তো তখন তুমি এগুলোতে আরো নতুন অ্যাড করতে পারবা। এটা ধরো এখান থেকে এই পর্যন্ত না হয় আসলো, ঠিক আছে, তখন তুমি দেখবা যে সবগুলো চলে আসছে। জিসিএ নিয়ে এমআরসিপি পার্ট 1 যা আসে সেটা একটা এতটুকুর মধ্যে চলে আসছে। তো এই হচ্ছে মানে একটা টিপস আমি মনে করি, যেটাকে ম্যাথ লাইক কেন বলতেছি, কারণ আমি সব প্লাস প্লাস দিয়ে বলতেছি, এবং ছোট ছোট করে জাস্ট সেগমেন্টালি মনে রাখা, ঠিক আছে। মানে আই অলওয়েজ এমফাসিস অন সেগমেন্টাল লার্নিং। কখনোই বইয়ের উপর থেকে নিচ পর্যন্ত যদি পড়ো, আমি শেয়ার করবো, আমাদের লিজেন্ড টাইপ একজন স্যার ছিলেন আমাদের সাথে, আমি আমার 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 যারা আন্ডার ট্রেনিং করতাম, মানে স্যার সবসময় বলতেন যে আমি স্যার সেগমেন্টাল লার্নিং করেন। যেমন স্যার বলতেন যে আমি আজকে যদি কোনো একটা পেশেন্টের একটা ছোট একটা ব্যাপার নিয়ে জাস্ট পড়লাম, কার্ডিওলজিস্ট স্যার উনি, তো দেখা যায় যে 2 দিনের মধ্যে ওই পেশেন্টটা চলে আসছে, তো আমি সেটা ইমপ্লিমেন্ট করি পেশেন্টের উপরে, দেখা যায় যে আমার লার্নিংটা অনেক ভালো হয়। তো এভাবে স্যার বলতে যে আমি ক্যারিয়ার প্রোগ্রেশন যত করেছি, আমি এভাবে ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করছি। এরকম করবা না যে 10 বা 20টা জিনিস পড়ে ফেললা, তারপর না আলটিমেটলি কিছু মনে থাকে না। এটা হচ্ছে মানে তুমি যদি না ক্লিনিক্যালি এক্সপোজড হও, তুমি যদি না হ্যান্ডেল করো, আসলে আলটিমেটলি মনে থাকে না। তো আমি দেখছি যে সেগমেন্টাল লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি অল্প অল্প করে পড়বা, তুমি পেশেন্ট দেখবা, কম্পেয়ার করবা, তারপর তুমি ইনফরমেশন এখন জানো, মানে অ্যাড 3 to more informations later on with it। তারপর তুমি আরেকটু তুমি অ্যাডভান্স হচ্ছে, ঠিক আছে, আরো 10টা ইনফরমেশন অ্যাড করো, কিন্তু তুমি একসাথে 20টা ইনফরমেশন পড়ো না এট ফার্স্ট ইনস্ট্যান্স। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এভাবে পড়লে কিচ্ছু মনে থাকে না। এটা আমি পরীক্ষিত, আমাদের মানে পাস করছে 2008 সালে, এখন 2020 সাল। হ্যাঁ, আমরা হচ্ছে এই এক্সপেরিয়েন্সটুকু আমার হচ্ছে মেডিকেলে রেজিস্ট্রেশন এবং মনে রাখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে মনে রাখার ট্রিক্স গুলো, অনেকে বলছে আমার মনে থাকে না। আসলে মনে কিভাবে রাখতে হয় এটা নিয়ে তুমি কাজ করতেছো না, মনে থাকে না, ইটস নট লাইক দ্যাট। এমন না যে তোমাকে মানে মনে রাখার ওষুধ খেতে হবে বা সামথিং, ট্রিক্সটা জানতে হবে, মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। তো ঠিক আছে, এটা একটা। তারপর ধরো আমি হোকাম, যেটা ওরা উচ্চারণ করে HOCM, আসলে উচ্চারণটা হচ্ছে হোকাম, হাইপারট্রফি অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। এটার হচ্ছে ধরো এইভাবে ছোট করে যদি মনে রাখো যে ইয়াং এজে হয় সাডেন কোলাপস, চেস্ট পেইন এবং শর্টনেস অফ ব্রেথ, ট্রায়াড নিয়ে আসে। সবগুলোতে থাকবে তা না, তবে ইট ইজ আ ট্রায়াড ফর হোকাম। তাদের কি হয়, একটা ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথের হিস্ট্রি থাকতে পারে।
ডিউ টু অ্যারিথমিয়া। তখন আমাদের কি কি ইম্পর্টেন্ট, যে পেশেন্টের অকুপেশনটা আমরা জানবো, খেয়াল করব, হবি খেয়াল করবো, এগুলো ক্লু হিসেবে দেয়া থাকে। পেশেন্টের যদি আমি এক্সামিন করি তাহলে জার্কি পালস পাওয়া যায়। তারপর মারমার, যেটা খুব ইম্পর্টেন্ট, যে কখন বাড়ে। আমি সব দেখো একটা স্লাইডের মধ্যে চলে আসতেছে, ঠিক আছে? ইট ইজ এন অটোনমিক কি বল অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, যেখানে জেনেটিক কাউন্সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইচ চাইল্ড হ্যাজ 50% চান্স অফ হ্যাভিং দ্য ডিজিজ। আমি এই জিনিসগুলো পরবর্তীতে যদি সুযোগ হয় আমি ইন ডিটেলসে যাব পরে, পরবর্তী ক্লাস যদি আমি আল্লাহ বাঁচায় রাখে, কোভিড এর সময় কিছু বলা যায় না, যদি বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ ক্লাস যদি ডিটেলস নেই তাহলে হচ্ছে আমি টপিকস অনুযায়ী নিব। তখন দেখবা যে আমি এইভাবে অনেক কিছু প্রিপেয়ার করে করে নিব, অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, যদি কন্ট্রা ইন্ডিকেশন হয়, জানতে হয়, আমি কন্ট্রা ইন্ডিকেশন গুলো চিন্তা করলাম এভাবে লিখলাম। এটা আসলে মেইনলি আমরা বলি হচ্ছে ইয়ের জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউপিডব্লিউর জন্য আমি বলতাম সবসময় ডিগক্সিন এন্ড ভেরাপামিল দিব না। আর ইয়ের ক্ষেত্রে হচ্ছে হোকামের ক্ষেত্রে আইনোট্রপিক ড্রাগ গুলো কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? এবিসিডি দিয়ে মনে রাখতে হয়। এই জায়গাটা একটু ইয়ে হয়েছে, আমি ডাব্লিউপিডব্লিউটাতে কম্পেয়ার করে বুঝাইতে চাইছিলাম। এবিসিডি দিয়ে আমরা মনে রাখতে পারি হোকামে যে ড্রাগ গুলো কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? যেরকম আমরা অনেক সময় মানে নাইট্রেট ভ্যাসোডাইলেটর যেগুলো এসিনিভিটর, তারপর নাইট্রেট, ডিগক্সিন আইনোট্রপ হিসেবে, এগুলো আমরা দিব না। আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে বিটা ব্লকার। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে, এবং আরো কিছু ট্রিটমেন্ট অপশন আছে, বিটা ব্লকারের কথা বললাম। আচ্ছা, তারপর দেখো যে আবার আইসিডি দেয়, আইসিডি বসানো যায়। অ্যাসোসিয়েটেড থাকে কি কি ডিজিজ, এমআর এবং ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। পালমোনারি এম্বোলিজম, লং হল ফ্লাইট রিলেটেড জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ওদের দেশে হচ্ছে ট্রাভেলিংটা অনেক বেশি করে। তো আমি সবসময়, আমি কেন এই উদাহরণগুলো আনছি আজকে, মানে আমাদের দেশের পার্সপেক্টিভে একটু ডিফারেন্ট। ওদের দেশে যেগুলো বেশি করা হয়, ওরা যেসব জিনিসগুলো বেশি দেখে, এই অনুযায়ী কিছু ডিজিজ প্রোফাইল থাকে, আর কিছু ডিজিজ প্রোফাইল ওরা দেশ অনুযায়ী দেয়। যেরকম ধরো যে মেডিটেরিয়ান কান্ট্রি, যেরকম টার্কিতে বা মানে ইজিপ্টে, এইসব দেশে যেসব হয়, যেরকম ফ্যামিলিয়ার মেডিটেরিয়ান ফিভার, সিস্টোসোমিয়াসিস, বেচেটস, এগুলো ওরা দিবে, ঠিক আছে? তারপরে আফ্রো ক্যারিবিয়ান যেসবগুলো, যে ডিজিজগুলো বেশি হয়, সিকল সেল অ্যানিমিয়া, সেই প্রোফাইল রাখবে। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, বাংলাদেশের নাম উল্লেখ করে ওরা দিছিল। যেমন সুদান হিসেবে টিবি দেয়, বাংলাদেশের পার্সপেক্টিভে টিবি দিতে পারে, মানে টিবি যে আসে না তা না, কিন্তু টিবি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এমআরসিপি, অ্যাজ বিকজ ওরা কিছু ডিজিজ ইউকে পার্সপেক্টিভে রাখে, কিছু ডিজিজ ওভারসিজ এর জন্য রাখে। সো ওভারসিজ ডিজিজের মধ্যে টিবি ইজ ইম্পর্টেন্ট। এমন না যে আমরা যে টিবি পড়ি অনেক ডিটেলস, এমন আসবে না। এবং টিবির মেডিকেশন গুলো আমরা অলরেডি যা জানি আমাদের জন্য কিন্তু এনাফ, কারণ আমরা অলরেডি এটা অনেক ডিপে জানি। এর জন্য আমি দেখি যে টিবির অ্যান্সার গুলো অনেক ইজি আমাদের জন্য, ঠিক আছে? টিবির জন্য অনেক প্রিপারেশন নিতে হয় না ইউনিভার্সিটিতে, কিন্তু ওরা অবশ্যই কিন্তু দেয়, এটা মাথায় রাখতে হবে। এবং এই যে ক্লু হিসেবে আফ্রিকার কান্ট্রি দেয়, আমাদের দেশের মানে এই কান্ট্রি গুলো দেয়। তো এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে ট্রাভেলিং হিস্ট্রি। তো ট্রাভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রাভেলিং হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিফারেন্ট রিজনস। এই একটা হচ্ছে ওভারসিজ ডিজিজ গুলোর জন্য। আরেকটা কি, যে যেমন ধরেন হচ্ছে ব্রুসেলোসিসটা, যে আমরা এইসব কান্ট্রিতে যাব, মানে মিডল ইস্টে, ওখানে গেলে ফার্মে কাজ করেছে কিনা, ফার্মে মানে মিল্ক হ্যান্ডেলিং করছে কিনা, এই জিনিসগুলো, বা খেয়েছে কিনা মিল্কের কোন এক্সপোজার, তো এই জিনিসগুলো ক্লু হিসেবে থাকে। তো আমরা তো কোশ্চেনটা যা দিবে, এই ছোট ছোট ক্লু গুলো যদি আমরা জানি, আমরা মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে আসলে ধরতে ডায়াগনোসিস, ঠিক আছে? তো আমি লং হল ফ্লাইট নিয়ে এটা ইয়ে করেছি কতগুলো, যে লং হল ফ্লাইটে থাকার পরে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, মানে পালমোনারি এম্বোলিজম। তুমি অনেক বড় একটা কোশ্চেন করতেছো, কিন্তু জাস্ট এই দুটো জিনিস খেয়াল করবা, ডায়াগনোসিস হয়ে যাবে, ঠিক আছে? তারপর লং হল ফ্লাইটের সাথে তুমি টিআইএ বা স্ট্রোক দিলো, তখন তুমি বুঝবা যে এটা ইট কুড বি প্যারাডক্সিক্যাল এম্বোলাই ডিউ টু প্যাটার্ন ফোরামেন ওভালি, এবং এটা ডায়াগনোসিসের জন্য আমরা ট্রান্সইসোফেজিয়াল ইকো ইউজ করি। তাহলে দেখো যে তুমি ছোট ছোট করে ইনফরমেশন, 5-6টা ইনফরমেশন, কিন্তু বেসিক একদম ক্লিয়ার, এবং তুমি এভাবে প্রিপারেশন নিবা। আচ্ছা, তো ফ্লাইট নিয়ে যা যা ইনফরমেশন পাও কোশ্চেন সলভের সময়, মানে ওটা হচ্ছে মানে বি কশাস অ্যাবাউট দ্যাট, এবং ওটা মাইন্ডেড, ওটা মনে রাখার চেষ্টা করবা, আলাদা করে নোট করবা। আমি এগুলো আরো কিছু কিছু বলবো, যে কোনগুলো খেয়াল রাখবা বেশি করে, যেগুলো আমরা আসলে অতটা এক্সপোজড হই না। আচ্ছা, আমি নিউমোনিকের ব্যাপার যেরকম আরেকটা উদাহরণ এখানে দিচ্ছি, এটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। যেরকম আমি একটা নিউমোনিক যেটা ইউজ করি, ক্লট নিউমোনিকটা খুব কমন, এই ক্লটটা হচ্ছে সবাইকে দিয়েই সবাই মানে ইউজ করে। ওটাকে আমি আরেকটু বড় করছি এভাবে, সবগুলো যাতে ফিচার্স আসে।
ঠিক আছে, যে ম্যাসিভ Cl3OT2, এটা দিয়ে দেখবা যে যত অ্যাসোসিয়েশন আছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের সাথে সবগুলো কভার করে। তাহলে এটা যদি আমি বারবার পড়ি আমার কিন্তু আর মিস হবে না, আলাদা করে মনে রাখতে হবে না যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে মাইগ্রেন থাকতে পারে অ্যাসোসিয়েটেড, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে ট্রান্সভার্স মাইলাইটিস থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটু অন্যরকম এবং আমরা কখনো দেখি না তো পেশেন্ট, মনে রাখা কিন্তু টাফ। কিন্তু তুমি যদি এই নিউমোনিকটা বারবার পড়ো এবং মনে রাখো যে T2 মানে দুটো টি আছে, একটা টি হচ্ছে তোমার ট্রান্সভার্স মাইলাইটিস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্রম্বোসিস এবং ট্রান্সভার্স মাইলাইটিস। থ্রম্বোসিস দিয়েও মনে রাখতে পারো টি, অথবা ক্লট, ফুল ক্লট ইকুয়াল টু থ্রম্বোসিস, এইভাবেও মনে রাখতে পারো। তো সেভাবে আমি দেয়া, যেমন সি দিয়ে কোরিয়া হয়, এই কোরিয়াটা আলাদা করে কোরিয়ার কজ মনে রাখতে গেলে কেমন একটা চার্টের ব্যাপার, যেরকম চার্ট অনুযায়ী মুখস্থ করতেছি, মানে ভেরি মাচ বোরিং। হ্যাঁ, আমি একদম পছন্দ করি না এইভাবে। তুমি দেখো যে আলাদা করে করে মনে রাখবা যে আমি সিডেনহামস কোরিয়াটা তো ওখানে পড়ছে, ঠিক আছে, তার মানে সিডেনহাম কোরিয়া হয় কোরিয়াতে। তারপর অনেক সময় পিল একদম সহজ কিছু রিজনে হয়, উইলসনে আমি কোরিয়া হতে দেখছি, ঠিক আছে। তারপর 2-3টা রিজন যে তুমি দেখছো পরীক্ষায়, তারপর নাম হান্টিংটনস কোরিয়ার তো নামই কোরিয়া, সো এটা আমি মনে রাখলাম। তো তুমি একটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের এই ক্ষেত্রে মনে রাখলা যে ঠিক আছে এখানে তো আমি কোরিয়া পড়ছে, কিছু ড্রাগস কোরিয়া করতে পারে। তাহলে দেখো যে তুমি তোমার এক্সপেরিয়েন্স থেকে 5-6টা এমনি বলতে পারতেছো, তোমাকে এরকম লিস্ট করে মনে রাখতে হচ্ছে না। তাহলে আমি এটা এভাবে পুরোটা এভাবে ইয়ে করছি যে প্যারাডক্সিক্যাল থ্রম্বাস ভেনাস অথবা আর্টেরিয়াল হতে পারে, কিন্তু আনইউজুয়াল সাইট গুলো ভেনাস থ্রম্বোসিস হয়, এই কথাটা উল্লেখ করে রাখবা। যেরকম ধরো বার্চিয়ারি সিনড্রোম, সিভিএসটি অথবা সেন্ট্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, অথবা চোখের যেটা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, এই জিনিসগুলো বেশি হয় অ্যান্টিফসফোলিপিডে ইন কম্পারিজন টু ডিভিটি। ডিভিটি যে হয় না তা না, অবশ্যই অনেক হয়, কিন্তু দেখা যায় আনইউজুয়াল সাইট গুলোতে বেশি থ্রম্বোসিস হয় যার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকে। তারপর দেখো এখানে এল দিয়ে হচ্ছে লো প্লেটলেট কাউন্ট এবং প্যারাডক্সিক্যালি ইনক্রিজ এপিটিটি, এই লাইনটাকে একবারে মনে রাখবা যে প্লেটলেট কাউন্ট কম এবং আমরা মনে করতেছি যে হয়তো ব্লিডিং টাইম বেশি হবে, কিন্তু পেশেন্টের আসলে প্যারাডক্সিক্যালি এপিটিটি বেশি, ঠিক আছে। তারপর দেখো যে লিবিডো রেটিকুলারিস থাকে, এটাও আমাদের মনে থাকে না আসলে। হ্যাঁ, এজন্য এল দিয়ে একটা এল দিয়ে হচ্ছে লিবিডো রেটিকুলারিস, যেটা প্যানেও পাওয়া যায়, প্যানাইটিস নোডোসা, এগুলো কিন্তু জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। তারপর লিপম্যান স্যাক এন্ডোকারাইটিস থাকে। তারপর ব্যাড অবস্টেটিক হিস্ট্রি, এটা আমরা সবাই জানি যে এখানে প্রচুর এক্সকিউজ মি লিপম্যান, সরি, আচ্ছা। এখন ব্যাড অবসেসিভ হিস্ট্রির কথা সবাই জানো যে হয়। তারপর একটা হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। তারপর আমাদের জানতে হবে যেটা প্রাইমারিও হতে পারে কোনো রিজন ছাড়া, অথবা সেকেন্ডারি হতে পারে। তারপর আমাদের আরেকটা টার্ম জানতে হয় ক্যাটাস্ট্রফিক অ্যাপলা সিনড্রোম, মানে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। আচ্ছা, তারপর ম্যানেজমেন্টটা কেমন প্রেগন্যান্সিতে, এটাকে তুমি আরো বড় করতে পারো, 3-4 লাইন এখানে লিখলা, এবং ওভারঅল ট্রিটমেন্টটা কি, এভাবে প্রিপারেশনটা নিতে পারো যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম একটা স্লাইডে হয়ে গেল ফ্ল্যাশ কার্ডের মতো, ঠিক আছে। কিছু নিউমোনিক জানবা, যেরকম ধরো ট্রপিক্যাল স্কুতে আমরা টি দিয়ে মনে রাখতে পারি যে টেট্রাসাইক্লিন ইজ আ ড্রাগ অফ চয়েস। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে পেশেন্ট একটা ট্রপিক্যাল কান্ট্রি, টি ইকুয়াল টু ট্রপিক্যাল, এটা মনে রাখবা, টি ইকুয়াল টু ট্রপিক্যাল। ট্রপিক্যাল কান্ট্রি গুলোতে একটা পেশেন্ট ট্রাভেল করে আসার সাথে সাথে হবে না, যেমন জিআরডিএসিস বা অন্য ডিজিজ গুলো কিছুদিনের মধ্যে শুরু হয়ে যায়, এটা দেখবা কি পেশেন্ট 1 মাস পরে প্রেজেন্ট করতে পারে, তাহলে তুমি ইনকিউবেশন পিরিয়ডটা লং, এটা মনে রাখলা। তারপর ট্রিটমেন্টও লং, 28 ডেজও দেয়, ইভেন মোর দেন দ্যাট, তাহলে টি দিয়ে এগুলো মনে রাখলা, ঠিক আছে। তারপর ধরো এটা আমি পরে বলতেছি, যেমন ধরো যে ক্র্যানবেরির সাথে ওয়ারফারিনের ইন্টারঅ্যাকশন অনেক বেশি পরীক্ষায় আসে, কনফিউশন হয় কিসের সাথে জানো, যে স্ট্যাটিনের সাথে। দুই ধরনের জুস ওদের খুব পছন্দ ড্রাগ ইন্টারঅ্যাকশনে, যেমন ক্র্যানবেরি আর গ্রেপ জুস। তো ক্র্যানবেরি ক্ষেত্রে ওয়ারফারিন আর গ্রেপ জুসের ক্ষেত্রে স্ট্যাটিন। তো এই কথাটা হচ্ছে যদি মনে রাখতে চাও, যেরকম আমার মানে একটু প্যাচ লাগতো, তো আমার মনে হচ্ছে সিডাব্লিউ দিয়ে মনে রাখি, সিডাব্লিউ দিয়ে হচ্ছে ক্র্যানবেরি আর ওয়ারফারিন।
তার মানে কি হবে, যে দুটো যদি ইন্টারঅ্যাক্ট করে, এটা যেহেতু এনজাইম ইনহিবিটর, ওয়ারফারিনের লেভেল ব্লাডে অনেক বেড়ে যাবে এবং আমাদের ব্লিডিং হওয়ার চান্স থাকবে। আর গ্রেপ জুসও ইনহিবিটর এবং স্ট্যাটিনের সাথে মায়োপ্যাথি করে। এই কনফিউশনটা কিন্তু অনেক হয়, ঠিক আছে? এবং আমি পার্ট 1 পরীক্ষার সময় আমার খালি ঝামেলা লেগে যেত এটা। তো এই জিনিসটা একটু মনে রাখবা, এবং এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে সিডব্লিউ, এটা আমি এইভাবে মনে রাখি, তোমরা তোমাদের মতো করে নিবা আর কি। আচ্ছা, যেমন ধরো ড্রাগ ইন্টারাকশন খুব ইম্পর্টেন্ট, এক্ষেত্রে ড্রাগ এনজাইম ইনডিউসার আর এনজাইম ইনহিবিটর এটা মানে অনেক বেশি জানতে হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটু নিউমোনিক ইউজ করে, আমি যেভাবে করি, অনেক জায়গাতে দেখবা নেটে সার্চ দিলে অনেক নিউমোনিক আসে, তোমার যেটা ইজি লাগে সেভাবে তুমি ঠিক করে নিবা। যেমন সেন্ট জন ওয়ার্ট সেজ অ্যান্টিকনভালসেন্ট এক্সেপ্ট ভ্যালপ্রয়েড গ্রসলি ইনক্রিজ এনজাইম। তো তুমি এটা দিয়ে সবগুলো, আমি মোটামুটি এখানে যতগুলো লিখছি এটা অনেকগুলো ড্রাগ কভার করে গেছে। গ্রিসিওফালভিন, রিফাম্পিসিন, ইথানল, স্ট্যাটিন, স্মোকিং, সালফোনিলুরিয়া, এগুলো এখন একটু হয়তো কঠিন লাগবে, একটু মানে দেখে মিলাই এগুলো হচ্ছে। সেন্ট জন ওয়ার্ট হচ্ছে ওদের দেশের একটা হার্বাল মেডিসিন, যেটা ওরা ডিপ্রেশনে ইউজ করে, এবং এটা ওরা ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওরা করে কি, ডিপ্রেশনে থাকে নিজেরাই কিনে নিয়ে আসে, এবং আমরা যখন মানে ডক্টর যখন প্রেসক্রাইব করে কোনো ওষুধ, তার সাথে দেখা যায় ইন্টারঅ্যাক্ট করে ওই ওষুধটার এফিকেসি কমায় দিচ্ছে। সো সেন্ট জন ওয়ার্টের ব্যাপারে ওরা খুব বেশি সেন্সিটিভ, রয়্যাল কলেজ। দেখা যায় যে অনেক ডিজিজের সাথে এটা দিচ্ছে, এবং এমনকি ইভেন পেসেসেও লাগে। আমরা পেশেন্টের যখন ওষুধ ড্রাগ চার্ট দেখি, খেয়াল করি যে সেন্ট জন ওয়ার্টটা আছে কিনা, পেশেন্ট যদি স্পেশালি যদি ডিপ্রেস থাকে, ঠিক আছে? কারণ এটার জন্য দেখা যাবে পেশেন্টের যে মেইন যে ওষুধটা সেটার এফিকেসি কমে গেছে, এবং পেশেন্ট সেই ডিজিজটার মানে সিমটম নিয়ে প্রেজেন্ট করছে। আচ্ছা, তারপর ধরো কম্পেয়ার করে পড়বা যে ইনহিবিটরে যদি ইনডিউসারে মানে একটা ফাঙ্গাল এটা হয়, তাহলে ইনহিবিটরে অ্যান্টিফাঙ্গাল গুলো কিটোকোনাজল, ফ্লুকোনাজল হচ্ছে ইনহিবিটর। যদি রিফাম্পিসিন এখানে হয়, আইএনএইচ হচ্ছে ইনহিবিটর। যদি ইথানল, ক্রনিক ইথানল ইজ এ ইনডিউসার, তাহলে অ্যাকিউট অ্যালকোহল কিন্তু এনজাইম ইনহিবিটর। মানে কেউ যদি অনেক অ্যালকোহল খায়, তাহলে তার সাথে যে ড্রাগটা থাকবে সেটার কার্যকারিতা বেড়ে যাবে, ঠিক আছে? ইনহিবিটর মাত্রা বেড়ে যাবে ব্লাডে। আর ক্রনিক হলে জিনিসটা কাজ করে না, যেরকম ক্রনিক অ্যালকোহলিক হলে তোমার অনেক ওষুধ কাজ করবে না, মানে তোমার ইনডিউসার হিসেবে কাজ করে। যেমন ধরো অ্যানেস্থেসিয়া যদি দাও, অ্যানেস্থেসিয়া কাজ করে না কিন্তু ক্রনিক অ্যালকোহলের মাত্রা বাড়াতে হয়। তো এরকম হচ্ছে তোমার যে কম্পেয়ার করে পড়তেছো, ঠিক আছে? তারপরে ধরো এই যে এখানে দেখো যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি তো খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিতে ইনডিউসার হচ্ছে নেভিরাপিন আর ইনহিবিটর হচ্ছে রিটোনাপিন। তো তুমি অলওয়েজ কম্পেয়ার করে পড়বা যাতে মনে থাকে। আচ্ছা, কার্বামাজেপিন অটো ইন্ডাকশন করে, কারণ নিজের কনসেন্ট্রেশন নিজেই কমায় দেয়। একটা সময় গিয়ে দেখা যায় যে কার্বামাজেপিনের ডোজ বাড়াতে হচ্ছে। তো এই যে তুমি একটা স্লাইডের মধ্যে ইনডিউসার জানলা মোটামুটি এই কটা এভাবে, তারপর ইনহিবিটর গুলো রেডি করবা, যেটা আমি এখানে আর বলতেছি না। আচ্ছা, এগুলো গেল হচ্ছে এখন পর্যন্ত ফার্স্ট স্লাইডে যে কতগুলো কথা বলছি। ফ্ল্যাশ কার্ড ইউজ করা, তারপর ধরো ম্যাথ লাইক ইকুয়েশনের মাধ্যমে নোট তৈরি করা, আর হচ্ছে নিউমোনিক ইউজ করা। এই তিনটা জিনিসের উদাহরণ আমি দিলাম, ঠিক আছে? স্ট্র্যাটেজি 2 কি, যে তুমি অনেক পিকচার ডাউনলোড করে পড়বা, কারণ তোমার যদি ক্লিনিক্যাল এক্সপোজ না থাকে, বা ইভেন যদি থাকে, আমি বলবো যে কেন ইউজ করবা, কারণ অনেক ডিজিজ আমরা আসলে এক্সপোজ না এবং জানি না। সো ইন দ্যাট কেস তোমাকে অবশ্যই ছবি দেখতে হবে। ছবি না দেখলে তোমার কনসেপশন ক্লিয়ার হবে না। কিন্তু মনে রাখবা, পার্ট 1 এ কোনো ছবি আসে না, পার্ট 2 তে ছবি আসে। পিকচারের তো একটা মানে পুরো বইয়ের মতো দেয় পার্ট 2 তে, অনেক ছবি জানতে হয়। কিন্তু তুমি যদি এখন থেকে ছবি দেখে অভ্যাস করা থাকে, তাহলে দুভাবে তুমি উপকৃত হবে। এক নাম্বার তো তোমার কনসেপশন ক্লিয়ার হচ্ছে পার্ট 1 এর জন্য, এবং পার্ট 2 এর জন্য তোমার অনেকখানি প্রিপারেশন আগানো থাকছে, কারণ তুমি অনেক প্রথম থেকে সব দেখো পিকচার, ঠিক আছে? এজন্য আমি সবসময় বলবো যে ইসিজির একটা ফাইন্ডিংস যদি পড়ো, যেমন হোকামে ইসিজি ফাইন্ডিংস কি হয়, ওখানে ছোট করে লেখা থাকলো, বা পালমোনার এম্বোলিজমে কি হয়, তুমি করবা কি ওটা ইসিজি দেখে ফেলবা। এমন না যে তুমি মনে রাখলা যে হ্যাঁ আমি তো জানি হোকামে এটা হয়, আমি ডাব্লিউপিডব্লিউ তে এরকম শর্ট পিআর পাওয়া যায়, কিন্তু শর্ট পিআরটা কেমন দেখতে কি হয় ভিজুয়ালাইজ করবা, ভিজুয়ালাইজেশনে মনে থাকে অনেক বেশি। ভিজুয়ালাইজেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ample of pictures from Google Image। আচ্ছা, এটাই আমি ছবি হিসেবে দেখাচ্ছি। যেমন আলসার, যত রকম আলসার পড়বা বর্ণনা, সবগুলো রকম ছবি দেখে পড়বা। আমার কিন্তু নিজে আসছে, কেন মনে হচ্ছে পার্ট 2 তে আমার আলসার আসছে দেখে, মানে আইডেন্টিফাই করতে হচ্ছে যে হুইচ কাইন্ড অফ আলসার ইট ইজ। যেমন ধরো মানে কিছু ক্লু তো থাকেই, তারপরও আলসার দেখে বুঝতে হচ্ছে, ঠিক আছে? তারপর ধরো যে এখানে আমি ইয়ে দিলাম,
ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসের ছবি। ক্যাভার্নাস সাইনাসটা শুধু না এমনি পড়বা না যে হ্যাঁ এই মানে নার্ভ গুলো ইনভলভ হয়, ছবি বের করে পড়তে হবে, ঠিক আছে? তারপর ধরো হিমো এইচএসপি এর একটা মানে পারপুরের ছবি, যাই পড়বা তাই ছবি দেখবা, দ্যাট ইজ দা মানে ক্যারি অন মেসেজ ফ্রম দিস স্লাইড। কিন্তু পিকচার গুলো পরীক্ষায় আসে না। আচ্ছা আমার যেটা ইয়েটা আসতেছে না, আমি তো একটু আরেকটা যে লাইভের ইয়ে আসার কথা মোবাইল, এটা কিন্তু আসতেছে না এখানে। আচ্ছা এখন হচ্ছে যে আমি যেরকম বলতাম যে আমি নিজে সিকল সেল নিয়ে যা যা ইনফরমেশন জানার কথা, এটা আমার নিজের পার্ট 1 এর 2013 সালের নোট, অনেক দিন হয়ে গেছে, 7 বছর আগের একটা নোট, যে সিকল সেল নিয়ে ছোট ছোট যে ইনফরমেশন গুলো জানতে হয় এট ফার্স্ট ইনস্ট্যান্স, সেটা এই একটা পেজের মধ্যে রাখা, ঠিক আছে? তো এটা একটা উদাহরণ জাস্ট। যতগুলো ক্রাইসিস আছে সেটাকে আমি এক সাইডে লিখছি বিকজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রাইসিস গুলো অনেক আসে পরীক্ষায়। আচ্ছা আর এদিকে হচ্ছে কিভাবে ইনভেস্টিগেশন করব, জেনেটিক্যালি কি কি থাকে, কি ইয়ে করব, এগুলো হচ্ছে আমার একসাথে লেখা। তো আমার হেমাটোলজি খাতার নোটটাতে যেটা আমি করতাম, যে এরকম করে ধরো 10টা ডিজিজ মেইন আমার এরকম করে এক পেজে করা, তো পরীক্ষার আগে রিভিশন দিতে অনেক ইজি হতো। আচ্ছা স্ট্র্যাটেজি 4 যেটা বলবো যে পার্সোনাল এক্সপেরিয়েন্স, যেটা বলতে চাই পার্সোনাল এক্সপেরিয়েন্স কেন, রিস্ক ফ্যাক্টর, স্কোর, প্রগনোস্টিক মার্কার, এগুলো আমার কাছে সবসময় খুব কঠিন লাগে, কারণ এটা হচ্ছে একটু মুখস্থ টাইপের। একটু তুমি সব ডিজিজে যেরকম মাল্টিপল মায়োলোমার প্রগনোস্টিক বলো, আবার এএমএল মনে করো, সিএমএল এর প্রগনোস্টিক মার্কার, সবগুলো কেমন কাছাকাছি, কিন্তু আনফরচুনেটলি অর যেটাই বলো তোমাকে এটা মনে রাখতেই হবে। আমার পরীক্ষা দিতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি আমার সবগুলো মনে ছিল না, এবং একটা দুটোর ক্ষেত্রে আমার এইজ পার্সপেক্টিভটা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, মনে হচ্ছিল যে একটু যদি দেখতে পারতাম, কারণ তখন কিন্তু অনেক ছোট একটা মানুষ, তখন কিন্তু মানে গেস করলেও গেসটা সবসময় ঠিক হওয়ার মতন ওই লেভেলে তখনও যায়নি যখন পার্ট 1 দেই। তো এই জন্য আমি বলবো যে যারা মনোযোগ দিয়ে খুব আসে পরীক্ষায়, প্রগনোস্টিক মার্কার গুলো অনেক আসে, দরকার হলে এক একটা চ্যাপ্টারের সব প্রগনোস্টিক মার্কার গুলোকে একসাথে লিখে ফেলবা, যেটা আমি করি নাই, ঠিক আছে? ওটা না করার জন্য আমার বিভিন্ন রকম প্রগনোস্টিক মার্কারে অ্যান্সার দিতে আমার প্রবলেম হচ্ছিল। রিস্ক ফ্যাক্টরস গুলো যেরকম এই এজ পার্সপেক্টিভে হয়, কোনটার বাইমোডাল হয়, এখন জানি অনেক কিছু, কিন্তু তখন কঠিন লাগতো। আচ্ছা তারপরে হচ্ছে রিস্ক ফ্যাক্টরস, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিভার্সিবল, কোন ফ্যাক্টরস গুলো রিভার্স করে, যেমন হিমোক্রোমাটোসিস তুমি যদি ট্রিট করো, কোন ফ্যাক্টরস গুলো রিভার্স করবে, কোনগুলো করবে না, এই জিনিসগুলো হচ্ছে মেটিকুলাসে মানে মনোযোগ দিয়ে পড়তে হবে, এই ফ্যাক্টরস এর ব্যাপারগুলো। এটা কেন আমি আলাদা করে বললাম, কারণ আমি নিজে একটু প্রবলেম ফেস করছি পরীক্ষা, আমার এক্সপেরিয়েন্স পার্ট হিসেবে বলতেছি। আর সেকেন্ডলি বলবো যে এটা যেহেতু মুখস্থ একটা ব্যাপার, এজন্য প্রথম থেকেই প্রিপারেশন নেওয়াটা আমি মনে রাখবা, তাহলে হচ্ছে আর কঠিন লাগবে না। আচ্ছা অ্যাসোসিয়েশন অফ ডিজিজ তো খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েশন অফ ডিজিজ যেটা আমি এমআরসিপি পরীক্ষা দিতে গিয়ে ফার্স্ট আমার মনে হলো যে আমাকে অ্যাসোসিয়েশন গুলো অনেক বেশি জানতে হচ্ছে, যেরকম আমি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের সাথে যে মাইগ্রেন এবং ট্রান্সভার্স মালাইটিস থাকে, সেটা ধরো মানে হঠাৎ করে না একটা অপ্রাসঙ্গিক অ্যাসোসিয়েশন আছে যেটা আমি কখনো আগে দেখি নাই, মনে থাকতেছে না, এরকম একটা জিনিস আসে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু মনে রাখতে একটু কষ্ট হতে পারে, তো সেই জিনিসগুলো একটু খেয়াল করে পড়তে হবে, এবং ছবি দেখলে আরো মনে থাকে। যেমন রিস্ক ফ্যাক্টরস উদাহরণ দিলাম এখানে কিছু, ব্যাড প্রগনোস্টিক মার্কার, মাল্টিপল মায়োলোমা, এরকম অনেক আছে, আমি একটু জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। তারপর দেখো যে ও অ্যাসোসিয়েশনটা বলতেছিলাম, সিলিয়াক ডিজিজে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস থাকে, মিনটাইম তোমরা জানো, পেশেন্টের অনেক বেশি লিম্ফোমা হওয়ার চান্স থাকে, ইসোফেজিয়াল ম্যালিগন্যান্স হওয়ার চান্স থাকে, এগুলো কিন্তু একটু মনে রাখতে হয়, তা না হলে মনে থাকে না। পিএসসি তে দেখা যায় কোলাঞ্জিওকার্সিনোমা হয়, এটা মনে থাকে, এইচআইভি টা অ্যাসোসিয়েটেড থাকে, এটা মনে রাখতে হয়। মেইন 1 মেইন 2 টা মনে রাখা যাবে, কারণ এগুলো আসলে একসাথে বান্ডল হিসেবে থাকে। এমসিটি টা মনে থাকবে হয়তো, বা এপিএস 2 ও মনে থাকবে, কারণ এগুলো আসলে ডায়াগনোসিস হিসেবে একসাথেই থাকে। কিন্তু আমি যে বললাম না যে আমার কাছে অ্যান্টিফসফোলিপিড হিসেবে যেহেতু তোমাদের উদাহরণ দিলাম, বা জিসিএ তে পিএমআর থাকে, এরকম সব ডিজিজের অ্যাসোসিয়েশন গুলো জানতে হবে, খুব মনোযোগ দিয়ে আলাদা করে খেয়াল রাখতে হবে অ্যাসোসিয়েশন গুলো। তারপর দেখো যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস, এগুলো আলাদা করে মনে রাখতে, প্রত্যেকটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস, এই দুটোকে আমি কেন রাখছি সোরিয়াসিস এন্ড লিথিয়াম, অ্যাজ বিকজ এগুলোর দে শেয়ার দ্য সেম কাইন্ডস অফ ড্রাগ প্রোফাইল দ্যাট অ্যাগ্রাভেটস দ্য সিচুয়েশন, মানে সর্ট অফ, এই জন্য একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরো সোরিয়াসিসে এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ডায়ারেটিক্স, অ্যান্টি ম্যালেরিয়া এন্ড স্টেরয়েড উইথড্রয়াল, লিথিয়াম এগুলোতে অ্যাগ্রাভেটেড হয়।
এবং এখানেও দেখো যে অ্যান্টি হাইপারটেনসিভ গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু দেখো পেইন কিলারটা নাই, ঠিক আছে। আবার এখানে হচ্ছে লিথিয়াম দিয়েও আবার সোরিয়াসিস অ্যাগ্রাভেটেড হয়। আচ্ছা একটু ইয়ে করে, আমার একটা ইম্পর্টেন্ট ফোন, সরি ফর ইন্টারাপশন। হ্যালো, আচ্ছা আচ্ছা একটু একটু পরে এই ফোন, আমি ইম্পর্টেন্ট মেল আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা তারপর দেখো যে এই যে একটু ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। সান এক্সপোজার, স্মোকিং, স্ট্রেস, এসটিডি, আমি সব রুল অফ এজ দিয়ে মনে রাখতাম প্রিপারেশনের টাইমে, এবং এটা পেসিসেও প্রচুর লাগে। তো রুল অফ এজ দিয়ে সবগুলো যদি রাখো তাহলে মনে থাকতেছে, মানে এটা এক ধরনের নিউমোনিক, যেটা সহজ নিউমোনিক, ঠিক আছে। তো এই মানে এসটি এটা কেন, স্টেরয়েড উইথড্রয়াল ইনক্লুডিং আদার্স ড্রাগ, এভাবে মনে রাখছি ফার্স্টটা। আর লিথিয়াম টক্সিসিটি হচ্ছে এই ইয়েগুলো, তো কম্পেয়ার করে পড়বা তাহলে হচ্ছে ইজি হয়ে যাবে। এবং এখানে একটুখানি এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এটা একদম পার্ট 1 থেকে শেষ করে শুরু করে পেসেস পর্যন্ত লাগবে এই ইনফরমেশন গুলো। লিথিয়াম টক্সিসিটি কিন্তু দেয়, আমাদের পেসেসেও দেয়। কয়েকটা জিনিস আমি এখন একটু বলবো প্রিপারেশন নেওয়ার টাইমে সবার যেগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং আমার এক্সপেরিয়েন্স সহ। হ্যাঁ, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল সায়েন্সে আমি সবকিছুতে এত বেশি গুরুত্ব দিয়েছিলাম, যেমন আমি যে টপিক গুলো একটু বলি, টপিক গুলো হচ্ছে যে আমার নিউরোটা মনে হচ্ছে হ্যাঁ আমার নিউরো অনেক করতে হবে, কার্ডিওলজি অনেক করতে হবে, গ্যাস্ট্রো অনেক কভার করতে হবে, যত কোশ্চেন বুক আছে আমি সব সলভ করে ফেলবো, এন্ডোক্রাইন, রিমাটো সব। কিন্তু আমি গিয়ে এই জায়গাটা যে ক্লিনিক্যাল সায়েন্স, যেটা নিচে দেখা যাচ্ছে কিনা, এখান থেকে কিন্তু 25টা কোশ্চেন আসে। এটা আমার পড়তে ভালো লাগতো না, আমি সামহাউ পড়ি নাই একদম তা না, জেনেটিক্সটা অনেক ভালো করে পড়ছি, ধরো ইমিউনোলজিটা পড়তাম, যেটা পড়তে আসলে ভালো লাগতো, আর বাকিগুলো হচ্ছে যে হালকা হালকা করে পড়ে রাখছি, যেটা এগুলোর জন্য যেরকম এফোর্ট দিলাম এখানে কিন্তু আমি অতটা এফোর্ট দিইনি। এটা আমার পরীক্ষার হলে গিয়ে যে জিনিসটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটাতে এত মানে সরাসরি ডাইরেক্ট কোশ্চেন আসে, অন্যগুলো কিন্তু তোমাকে সিআইডির মতো বা গোয়েন্দার মতো, যে ডিটেকটিভের মতো তোমাকে ক্লু দিয়ে দিয়ে বের করতে হচ্ছে, কিন্তু ক্লিনিক্যাল সায়েন্সের কোশ্চেন গুলো একদম ডাইরেক্ট আসে। তোমার ফিলিংস হবে জানলে, আমি তো এটা জানলে আমি এক্ষুনি মানে আমি এই ওএমআর শীটটা পূরণ করে ফেলতে পারতেছি, কেন আমি এটা একটু হলে দেখলে আমি পারি, আমি কেন দেখি নাই কোশ্চেনটা, মানে এরকম একটা ফিলিংস আসবে। এবং ক্লিনিক্যাল সায়েন্স নিয়ে সবাই একটু নেগলেক্ট করে এবং রেখে দেয়, পরে পড়বো, সময় পেলে পড়বো। The thing is not like that. প্রথম থেকে একটু একটু করে পড়তে হবে, ক্লিনিক্যাল সায়েন্সের উপর জোর দিতে হবে, 25টা কোশ্চেন পড়তে হবে, দুইটা বড় বড় টপিকস ইকুয়াল টু ক্লিনিক্যাল সায়েন্স। সো আমি বলবো যে অবশ্যই এটার প্রতি ভালো না লাগলেও এটাকে ভালো লাগার ব্যবস্থা করে পড়তে হবে, এটা হচ্ছে কথা। এবং এত দ্রুত মানে নাম্বার গুলো পাওয়া যায়, উঠানো যায়, মার্কস একদম মানে খুব দ্রুত উঠানো যায়, কোনো ট্রিকি কোনো কিছু নাই। জেনেটিক্স পার্টটা হয়তো বা একটু ট্রিকি হতে পারে, হ্যাঁ কিছু কিছু পার্ট একটু ট্রিকি হতে পারে, মোস্ট অফ দ্য পার্ট আর নট ট্রিকি, দে আর দ্য ডাইরেক্ট কোশ্চেনস। আনলাইক দ্য নিউরোলজি তুমি যত অনেক বেশি এফোর্ট দাও অনেক ট্রিকি কোশ্চেন আসে, মানে তোমাকে পারফরমেন্স ডিপেন্ড করবে যে ওই সময় তোমার ভাগ্যটা কেমন, তোমার মাথা কতটা ঠান্ডা ভাবে তুমি রাখতে পারছো। কার্ডিও এবং নিউরোটা একটু ডিফিকাল্ট ভাবে আসে, একটু ট্রিকি ওয়েতে আসে, তোমাকে বুঝতে হবে আর কি। তো এই কথাটাই বলতেছিলাম, এই স্লাইডটা আমি বলতে চাচ্ছি, কার্ডিও এবং নিউরোটা সবগুলোর মধ্যে তুমি যদি জিজ্ঞেস করো যে কোন পার্টটা সবচেয়ে কঠিন, আমি বলবো যে আমার ফ্রেন্ডও আমাকে বলতো ওই টাইমে, আমি বিলিভ করি যে অন্যরাও এটা আমার সাথে একমত হবে, কার্ডিও নিউরোটা না একটু ডিফারেন্ট আসে। অলসো আই এম নট শিওর, আমি এরকম একটা কথা শুনছি যে স্পেশালিস্টদের দিয়ে কোশ্চেন করানো হয় এই দুটো পার্ট, আই এম নট অলসো শিওর, মানে শিওর অ্যাবাউট দ্যাট, আমি কোথাও পড়ি নেই, আমি এটা জাস্ট শোনা কথা, আমি জাস্ট শেয়ার করলাম। কেন শেয়ার করতেছি, এটা বলার জন্য যে 3টা কোশ্চেন বুক থেকে আমি সবসময় বলি তোমার যদি সময় না থাকে তুমি 2টা অ্যাটলিস্ট কোশ্চেন বুক সলভ করবা, কিন্তু কার্ডিও নিউরোর ক্ষেত্রে 3টাই করবা যদি সময় হয়। হ্যাঁ, কার্ডিও নিউরোটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, সবসময় একটু ইয়েতে রাখতে হবে, কারণ এটাতে একমাত্র আমি বলবো যে অনেক বেশি পার্ট 2 স্ট্যান্ডার্ডে কোশ্চেন আসে কার্ডিও এবং নিউরো। আমি যেটা আগেও বলছি যে আমাদের একটু মজা করে পড়তে হবে, পড়াটাকে অনেক ইন্টারেস্টিং বানাতে হবে, জাস্ট টু মেক ইউর মানে স্টাডি ইন্টারেস্টিং। এভাবে এটা আমার 13 সালের করা নোট, যে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি নিয়ে তখন আমার অনেক প্রবলেম থাকতো, বাট আফটার মেকিং দ্যাট নোট আমার কিন্তু কোনো এই যে হাসি মুখের এই জিনিসগুলো দিয়ে আমি
কোনটা ফলস পজিটিভ হয় কেন, কোনটা নেগেটিভ হয় কেন, কোনটা স্ক্রিনিং টেস্ট, কোনটা স্ক্রিনিং টেস্ট না, কোনটা কনফার্মেটরি টেস্ট, কোনটা নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হাই, কোনটার পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু হাই। এই জিনিসগুলো কিন্তু সারা জীবনের মতন একটা ফান মেথডে কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেছে, যেটা এখন পর্যন্ত আমার কাজে লাগে। এখন আমাকে কখনো ভাবতে হয় না যে সেন্সিটিভিটি মানে কি, স্পেসিফিসিটি মানে কি। ঠিক আছে, তো প্রথমে লাইফের ফার্স্ট পার্ট গুলোতে যদি একটু তুমি কনসেন্ট্রেট করে পড়ো এবং করে পড়ো, তাহলে আর কিন্তু প্রবলেম হয় না। এগুলো আমি ডিটেইলস পরে হয়তো সময় পেলে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, যে মোস্ট ইম্পর্টেন্ট যে টিপসটা আমি আজকে দিব সেটা হচ্ছে এক্সপোজ ইয়োরসেলফ টু অ্যাজ মাচ কোশ্চেনস অ্যাজ পসিবল, ডোন্ট রান আফটার বুকস। এটা শুনতে যদিও মনে হবে যে না আমি সবাইকে কেমন টাইপের একটা পরামর্শ দিচ্ছি যে বই পড়বা না, এটা বলতেছি বই পড়বা না তা না, বই অবশ্যই পড়তে হবে, বই তো মেইন থিং। ঠিক আছে, কিন্তু আমি বলবো যে একটু পড়ো, রিভার্স ম্যানারে পড়ো, একটু মানে স্টাডি স্মার্ট। ঠিক আছে, রাদার দেন স্টাডি হার্ড। এত বেশি স্টাডি মানে এত কঠিন ভাবে পড়বো না। আমি যেটা ভাবে করব যে আমি রিভার্স ম্যানারে পড়তে পছন্দ করতাম। যেরকম ধরো আমি আগে কোশ্চেন গুলো পড়বো, আমি আগে কোশ্চেন গুলো পড়ে দেখবো যে ওরা কোশ্চেন গুলো কি দেয়, কিভাবে দেয়। আমি হোকামটা পড়লাম HOCM, কিন্তু আমি কোশ্চেনটা যদি না জানি যে ওরা কিভাবে দেয়, আমি কিন্তু অনেক সময় পড়লেও আমি এটার অ্যান্সার বুঝবো না। আমি আগে কোশ্চেন পড়বো, এবং আমি সবাইকে বারবার বলি যে যত সময় পাবা কোশ্চেন তত বেশি পড়তে থাকবা। মানে ধরো 5 মেডিসিন শেষ হলো, আমি অন এক্সাম স্টার্ট করবো, অন এক্সাম শেষ হলে আমি আরো বেশি কোশ্চেন দেখবো, মাঝে মাঝে কিছু রিভিউ করবো কোশ্চেন গুলো যাতে মনে থাকে, কিন্তু আমি কোশ্চেন এক্সপোজড হব। যত পারি কোশ্চেন এক্সপোজড হব, তত বেশি আমি ট্রিকটা ধরতে পারবো কোশ্চেনের, এবং আমি খুব দ্রুত অ্যান্সার দিতে পারবো। আমি ঢালাও ভাবে গদ বাঁধা ভাবে লাইন পড়ে সেখান থেকে আমি অ্যান্সার বের করতে পারবো না, এটা একটু টাফ হয়ে যায়। সো কেউ হচ্ছে অনলাইনেও সাবস্ক্রাইব করে নেওয়া যায় 2 মাস 3 মাসের জন্য, এই পাস মেডিসিন, অন এক্সাম, আর হচ্ছে পাস টেস্ট, এই কোশ্চেন বুক গুলো, আর অনেক সময় এটা কিনতে পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন আমরা যে নিট ক্ষেত্রে যেখানে আমরা কিনি সেসব জায়গা থেকে কিনতে পাওয়া যায় ইজিলি। তো আমরা বই দেখবো কখন, আমি সেটা বলি, এটা আমি যেটা মনে করি, ইট ইজ টু মাই মাইন্ড, এটা মে ডিফার ফ্রম আদার পিপল অ্যাজ ওয়েল। আমার কাছে যদি জানতে চাও, আমি রেফারেন্স হিসেবে দেখতাম। আমার কাছে যদি আমি নোট করতেছি, নোট করার টাইমে ফাইন্ডিংস গুলো কেমন হবে আমার সন্দেহ হলে আমি অবশ্যই বইটা ওপেন করবো। আরেকটা কখন দেখতাম যে আমি FCPS এর জন্য হোক বা যে কোনো কারণে হোক আমার একটা ভালো বই পড়া আছে, আমি ওই জিনিসটার কনসেপশন প্রথমে টাইম ওখান থেকে পড়ে নিয়েছি। সো আমাকে যদি আরেকবার পড়তে হয় আমি ওটা একবার দেখে নিব, মানে আমি জাস্ট ফর মাই ভিজুয়াল ইমপ্রেশন। আমি এই দুটো কারণ ছাড়া আমি বলি না যে ফার্স্ট থেকে বই পড়বা, যে যতগুলো বই আমি দেখাবো এখন, এই যে এগুলো সবগুলো রেফারেন্স বুক ফর MRCP পার্ট 1। ঠিক আছে, অক্সফোর্ড, কুমার ক্লার্ক, ডেভিডসন, কালরা, তারপরে হচ্ছে মাগরাবি আর হাম্মাদ, সবই আমরা ইউজ। মাগরাবি, হাম্মাদ হচ্ছে বইয়ের মতন টেক্সট বুক, ঠিক না? এই চারটা থেকে আমরা রেফারেন্স হিসেবে নিব, এবং এই দুটো বই আমরা রাখবো হচ্ছে পড়ার জন্য। ঠিক আছে, এখন অনেকে আবার কোশ্চেন করে মাগরাবি পড়বো না হাম্মাদ পড়বো, এটা টোটালি ডিপেন্ড করে কত সময় তোমার হাতে আছে এটার উপরে। হাম্মাদ হচ্ছে একটু বেশি ডিটেলস, মাগরাবি একটু বেশি শর্ট। ঠিক আছে, তো কারো যদি সময় কম থাকে আমি বলবো যে কোশ্চেন বুক আর মাগরাবি পড়ো, এত বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। তারপর দেখা যায় যে মানে অ্যান্সার মানে মনে থাকতেছে না। পার্ট 2 এর জন্য হাম্মাদ মাস্ট। হাম্মাদে পার্ট 2 অনেক বেশি জানতে হয় ডিটেলস, গাইডলাইন অনেক বেশি ডিটেলস জানতে হয়, ডায়াগনোসিস এর থেকেও বেশি। ঠিক আছে, ম্যানেজমেন্ট এন্ড ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট, মানে ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস এগুলো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট 2। হাম্মাদ অবশ্যই পড়তে পার্ট 2, আর অপশনাল ফর পার্ট 1। তবে একটা কথা এখন বলি, পার্ট 1 আমাদের সময় অনেক বেশি ডায়াগনোসিস বেসড ছিল, কিন্তু এখন পার্ট 1 একটু পার্ট 2 এর মতো কিছু কিছু কোশ্চেন করে, একটু প্যাচায় করা কোশ্চেন, একটু ট্রিকি বেতে করে, একটু বেশি ম্যানেজমেন্টের গাইডলাইন একটু উঠায় দেয়। সো আমি বলবো যে একটু মানে ভিজিলেন্ট হতে হবে ব্যাপারে, এবং ওপেন মাইন্ডেড হতে হবে যে আমাকে একটু ইয়েগুলোও পড়তে হবে, মানে গাইডলাইনও আমাকে পড়তে হবে। পার্ট 1 মতো করে সবটা না, কিছু কিছু সময় পার্ট 2 যে কোশ্চেন গুলো আসে ওগুলো মনোযোগ দিয়ে, বিশেষ করে আমি কার্ডিও নিউরো বলবো যে এগুলো একটু কঠিনই আসে আসলে। সো আমাদের এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হাম্মাদের মানে নিতে হয় আর কি। কোশ্চেন ব্যাংক যে 3টার কথা বললাম, যে যদি বলো আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে স্টার্ট উইথ দ্য পাস মেডিসিন, কারণ খুব ইজিলি লেখা। আমি ধরো MRCP নিয়ে কিচ্ছু জানি না পার্ট 1 দিয়ে, আমি টপিকস গুলো নিয়ে জানতে চাই আগে যে কি আসে। ওরা অনেক ইজি করে খুব সুন্দর করে মানে কনসেপশনটা ক্লিয়ার করে বর্ণনা করা। সো ফার্স্ট গো থ্রু দ্যাট, তারপরে তোমার যাবা হচ্ছে নেক্সট হচ্ছে পাস টেস্ট অথবা অন এক্সাম।
যে কোনো একটা যাবা, তার সময় থাকলে পরে নেক্সট আরেকটা যাবা। আর কারিয়ার নির্ণয়ের ক্ষেত্রে আমি সবসময় বলি যে সবগুলো সলভ করতে। তো এটা হচ্ছে আমার দিক থেকে আমার মতামত, এবং আমি এভাবে করে আমার মানে ফলাফলটা আমার কাছে মনে হচ্ছে যে পজিটিভই আসছে। সো এবং যতজনকে আমি বলছি যারা ফলো করছে তাদের পজিটিভ আসছে। সো তোমাদের ডিফার করা ডিফারেন্ট, বাট স্টার্ট উইথ পাস্ট মেডিসিন, ডোন্ট স্টার্ট উইথ অন এক্সাম এন্ড পাস্ট টেস্ট। পাস্ট টেস্ট এন্ড অন এক্সাম একটু কোশ্চেন আসে এরকম, কোশ্চেন কিন্তু পাস্ট টেস্ট এবং অন এক্সামের মতো করে আসে, পাস্ট মেডিসিনের মতো করে খুব কম আসে। বাট ইউ হ্যাভ টু স্টার্ট ইউর প্রিপারেশন উইথ পাস্ট মেডিসিন, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে? আচ্ছা, দিস আর সাম কোশ্চেন স্যাম্পলস। যে ধরো যে একটু ট্রিকির জন্য আমি এটা দিলাম, যে একটা আমি এখানে একটু বলে দেই যে একটা মানে ও মানে ইয়াং মেল, সে নি সোয়েলিং নিয়ে আসে, লেফট নি সোয়েলিং পেইনফুল। এখন সব কালচার এগুলো নেগেটিভ আসছে, স্টুল কালচার, কারণ সে একটা ক্রনিক ডায়রিয়া নিয়ে আসছে 2 months। তারপরে গিয়ে তার হচ্ছে এই লেফট নিটা সোয়েল করে। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, ঠিক আছে? এখন এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো যে 29-year-old ম্যান, মানে একই ইয়াং ম্যান, তার একটা পেইনফুল সোয়েলিং এর হিস্ট্রি আফটার অ্যান এপিসোড 1 month আফটার অ্যান এপিসোড অফ গ্যাস্ট্রোএন্টারাইটিস, মানে 1 মাস পর। তাহলে দেখো দুটোতেই কিন্তু আমার জয়েন্ট সোয়েলিং হচ্ছে, দুটোতেই ইয়াং প্রোফাইল, ইয়াং মেল, কিন্তু ডিফারেন্স কি? একজনের 2 মাস ধরে ডায়রিয়া ক্রনিক, আরেকজনের হচ্ছে ডায়রিয়ার হওয়ার 1 মাস পরে। তাহলে এই দুটোর জন্য কিন্তু ডায়াগনোসিস দুটো পুরো আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে আইবিডি মানে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, আর এটা হচ্ছে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, যেটা 1 মাস আগের যে ডায়রিয়া সেটার পার্সপেক্টিভে রিঅ্যাকশন হয়ে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস ফর্ম করছে। সো আমি এইটুকুই দেখানোর জন্য জাস্ট কোশ্চেন গুলো কেমন হয়, ট্রিকি পার্ট গুলো একটু খেয়াল করতে হবে, জাস্ট এত কিছু পড়াই লাগে না আসলে। হ্যাঁ, মানে যদি আমরা পড়বো পুরাটাই, অবশ্যই খুব মনোযোগ দিয়ে প্রতিটা পার্ট পড়বো, ইচ এন্ড এভরি পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক ক্লু লুকানো থাকে, কিন্তু আমরা কোশ্চেনের ফার্স্টে কিন্তু ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যদি তুমি একটু ট্রিকি হও। পার্সোনাল এবং ফ্যামিলি হিস্ট্রি নাই ক্রনিক স্কিন ডিজিজের, মানে সোরিয়াসিসটা ওরা এক্সক্লুড করে দিল, ঠিক আছে? তো এই হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা মানে গ্ল্যান্স অফ কোশ্চেনের ইয়ে দিলাম। তারপর ধরো এই ধরো সরাসরি কোশ্চেনও আসে যে একটা আমি এটিএনএ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে কি ধরনের মানে ফিচার্স পাবো। তো আমরা যে 4-5টা ফিচার্স হয় মুখস্থ থাকলে তাড়াতাড়ি দিতে পারবো যে হ্যাঁ এখানে ইউরিন দিয়ে এত ml মিলিমোল পার লিটার সোডিয়াম এক্সক্রিট হয়, ঠিক আছে? তো কোশ্চেন গুলো হয় এরকম, এবং কোশ্চেন লিখে শেষ করা যায়। টাইম ইজ নট আ ম্যাটার ইন পার্ট 1 এট অল, ঠিক আছে? পার্ট 2 তে হচ্ছে একটা পেপারে একটা পেজে আই ক্যান রিমেম্বার 2টা প্রশ্ন থাকে এরকম, মানে এত বড় বড় যে পড়তেই মনে হয় যে আমি মানে পানি রাখতে হয় কাছে, একটু পানি খেতে হয়, বা অনেকে ড্রিঙ্কস নিয়ে যায় হাত পায়ের কাছে রাখে, একটু খায় আর পরীক্ষা দেয়, কিন্তু পার্ট 1 এরকম কোনো প্রবলেম হয় না। আচ্ছা, অ্যাটাচ উইথ ফেসবুক গ্রুপ ফর এমআরসি পার্ট 1, যত ফেসবুক গ্রুপ আছে আমি বলবো যেগুলোর সাথে অ্যাটাচ হয়ে যেতে। যেমন এমআরসি পার্ট 1 প্রিপারেশন লিখে সার্চ দিলে অনেকগুলো গ্রুপ আসে, যেমন এমআরসি পার্ট 1 এটাই হচ্ছে ইয়ে মানে একটা গ্রুপের নাম, এরকম আরো অনেকগুলো গ্রুপ আছে। আচ্ছা, আরএক্সপিজিটা খুব ভালো, আমি বলবো যে আরএক্সপিজি আমি অ্যাটাচ থাকতাম, ঠিক আছে? আরএক্সপিজিতে যেটা হয়, আরেকটা আছে রোড টু রয়্যাল কলেজ। আরএক্সপিজিতে যেটা হয় যে আমি পার্ট 2 দিয়ে যেটা ফিল করছি, ওখানে কিন্তু অনেক রকমের পোস্ট গ্রাজুয়েশনের মানে থাকে, যেমন এএমসি ক্লাব সব আছে, কিন্তু আমি আমার ইউনিভার্সিটি পার্ট 2 ওপেন করব। ওরা পরীক্ষা দিয়ে আসার পরে শেয়ারও করে এক্সপেরিয়েন্স, এবং তুমি কতগুলো হয়েছে পার্ট 2 তে যেরকম কনফিউজ থাকে যে আসলে আমার কয়টা হয়েছে আমি বুঝতেছি না, মানে দিস ইজ নট দ্য কেস ইন কেস অফ ইমার্সিভ পার্ট 1। তুমি পার্ট 1 পরীক্ষা দিলেই বুঝতে পারবা যে মানে তোমার কারেক্ট হচ্ছে, এবং তুমি পরীক্ষা পাস করবা কিনা এই ফিলিংসটা আসে। পার্ট 2 এর সময় কিন্তু অনেক ডায়লেমা থাকে। তো আরএক্সপিজি তে ওরা কোশ্চেন আলাপ করে, ওরা নিউমোনিক দেয়, ওরা মানে সবসময় টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে থাকে সবগুলো গ্রুপে, ঠিক আছে? তো আমি বলবো যে একটা গ্রুপ মানে গ্রুপের সাথে যত গ্রুপ আছে সবগুলো গ্রুপের সাথে অ্যাটাচ থাকাটা ইম্পর্টেন্ট। এই আমাদের সময় অনেক গ্রুপ আমরা পেতাম না আসলে, আমাদের সময় কিছু অল্প গ্রুপে ছিল। আমার সময় যে আরএক্সপিজিটা আমি ছিল, আরএক্সপিজির সাথে আমি অ্যাটাচ ছিলাম। আমি যেটা বলতে চাই যে what should be the study materials apart from the question book and apart from the books. I would say that the study materials even can be internet, because মানে the last thing is that you have to clear your conception, মানে you have to go far to make your conception clear. Internet is gonna go on searching, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত কনসেপশন ক্লিয়ার না হবে, কনসেপশন ক্লিয়ার করাটা হচ্ছে মেইন কথা। আমি সব সময় বলি
যে আমার মানে আমাদের ট্রেনিং এর টাইমে আমাদের সিনিয়র ভাইয়া আপুরা বলতো সবসময়, যারা হচ্ছে মানে একটু মানে ইয়ে ছিলেন, ওনারা সবসময় গাইড করতেন যারা, তারা একটা কথা আমার মনে আছে একজনের, যে আমাদের সবসময় বলতেন যে জীবনে মেডিসিনে ক্যারিয়ার যদি করতে চাও, কিছু টাইম মানে সাম মান্থস মানে তুমি পড়াশোনা একদম ডুবে থাকো, তাহলে তোমাকে জীবনে আর কখনো কেউ আটকাতে পারবে না। মানে তোমাকে অবশ্যই কনসেপশন ক্লিয়ার হতে হবে। মেডিসিনের মেইন হাতিয়ার হচ্ছে কনসেপশন ক্লিয়ার। আমাদের স্কিলই হচ্ছে কনসেপশন, ঠিক আছে? ইনফরমেশনের কনসেপশন ক্লিয়ারটা হচ্ছে আমাদের স্কিল। সো আমাদের এই স্কিল ডেভেলপমেন্টটা এখন এটাকে তোমরা কিভাবে ডেভেলপ করবা, সামনে যে একটা পরীক্ষা থাকবে, যেমন পার্ট ওয়ান হচ্ছে তোমাদের বিগিনিং, একটা পোস্ট গ্রাজুয়েশনের ফার্স্ট বিগিনিং একটা ইয়ে, সেটা এফসিপিএস পার্ট ওয়ানও হতে পারে, এফসিপিএস পার্ট ওয়ানও হতে পারে, এমডি এর জন্য হতে পারে, এমআরসিপি হতে পারে, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, সামনে ওটাকে টার্গেট করে নিজের কনসেপশনটাকে ক্লিয়ার করো, দ্যাট ইজ দ্য থিং। এটা আমি সবসময় বলি, আমি নিজে এটা বিলিভ করতাম, এবং আমি সবসময় আমার লাইফে একটা টাইম আমি জাপানে ছিলাম, এবং ওই টাইমটাতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে আমি অনেকটা সময় আমার কনসেপশন ক্লিয়ারে, তখন যেহেতু জব করতাম না, আমার কাছে মনে হতো যে আমি এই অংশটুকু ক্লিয়ার করি তো, যে আমার যাতে কখনো লাইফে পরবর্তীতে আমি যখন স্টার্ট করবো সবকিছু প্রবলেম না হয়। অনেকে জবে থাকো, যেখানে থাকো, এখন তো ইন্টারনেট অনেক ইউজ হয়, অনেক ইজিলি কনসেপশন ক্লিয়ার করে ফেলা যায়, আমাদের সময়ের মতো ছিল না। আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গুলো কিন্তু অনেক টাফ ছিল, কোনো কিছু বোঝার জন্য না আমাদের ওই বইয়ের যেখানে সবকিছু ক্লিয়ারলি লেখা নাই ওটার উপর নির্ভর করতে হতো, বা স্যার ম্যাডাম কখন বুঝাবে তখন বুঝবো। এখন কিন্তু ইন্টারনেটটা অনেক বেশি মানে আমরা অনেক হেল্প করে। তা আমি বলবো যে কিপ অন সার্চিং, ঠিক আছে? আচ্ছা, গাইডলাইন পড়ার একটা নিয়ম আছে, আমি এটা একটু বলি। গাইডলাইন তো আসে, এমআরসিপির জন্য গাইডলাইন গুলো হচ্ছে নাইস গাইডলাইন, সাইন গাইডলাইন, অনেক সময় ধরো ব্রিটিশ থোরাসিক সোসাইটি যেমন লাংসের ক্ষেত্রে। তো এই গাইডলাইন গুলো একই কথা বলবো, যে প্রথম থেকে শেষ পর্যন্ত গাইডলাইন পড়ে গেলাম, the things are not like that. Solve the questions at first, point out that particular question of that guideline, and then again switch to the মানে তখন তুমি গাইডলাইনটা পড়ো ব্যাকে গিয়ে, তো ঠিক আছে আমার তো সিওপিডির এনআইভি ইন্ডিকেশন এগুলো দিছে, তার মানে আমাকে এটা করতে হবে অনেক ভালো করে। আমি আবার চেক করি তো আমি হচ্ছে এর পরের এই পরের স্টেপ কি হবে, কারণ বেস্ট অফ 5 অ্যান্সার, তো আমাকে গাইডলাইনের একদম ট্রিকি পয়েন্ট গুলো জানতে হবে। তুমি যদি কোশ্চেন জানো তুমি ট্রিকি পয়েন্ট গুলো বুঝতে পারবা, আর তুমি জাস্ট গাইডলাইন পড়ে গেলে ইট ইজ টাইম কনজিউমিং, কিন্তু শেষ পর্যন্ত তুমি হয়তো বা নাও বুঝতে পারো কোশ্চেনে কোনটা অংশটা যাচ্ছে, কোশ্চেন কি যাচ্ছে, কোশ্চেন গুলো একসাথে করো। আমি যেটা করতাম যে সিওপিডি যতগুলো আমি ধরো লাংস আমি করতেছি, আমি লাংসটা দেখি এখান থেকে আসছে কিনা, লাংসটা আমি সবগুলো সিওপিডি কোশ্চেন একসাথে করতাম, এবং আমি তারপর গিয়ে ব্যাক করে আমি গাইডলাইনটা একটু রিভাইজ দিতাম, তাহলে আমি বুঝতাম যে আচ্ছা এই পয়েন্ট গুলোকে ওরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, এবং এই পয়েন্ট গুলো আমাকে মনে রাখতে হচ্ছে, তাহলে কিন্তু আমার কঠিন লাগতেছে না। কিন্তু আমি যদি মনে করি হ্যাঁ আমি তো এখন সিওপিডির একটা গাইডলাইন নিয়ে বসলাম, আমি এখন অ্যাজমার গাইডলাইন পড়বো, আমি এখন একটা অমুক জিনিসের গাইডলাইন পড়বো, তাহলে মনে হবে কি যে আমি একটা পাহাড় নিয়ে বসলাম, এরকম আমার কাছে লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি খুব শেষে চলে আসছি, মেডিকেল মাস্টার ক্লাসের কথা বলবো, যেটা রোড টু রয়্যাল কলেজ, রোড টু বলতেছি, এটা রয়্যাল কলেজে, সরি, রয়্যাল কলেজের একটা মানে বই, রয়্যাল কলেজের একটা বই, এবং এই বইটার মানে যদি ওই যে বইগুলো তোমরা পড়ো, যেগুলো বলা হয়েছে, এটার বাইরের একটা বই যদি কেউ পড়তে চাও, আমি বলবো যে রয়্যাল কলেজের নিজস্ব ধারণার মানে যা ওদের যে মানে ইয়েগুলো থাকে, ম্যাটার অফ ইন্টারেস্ট এবং সবকিছু ওখানে, তো এটা হচ্ছে একটা ভালো বই, কিন্তু অনেকগুলো পার্ট তো এই জন্য অনেকে হয়তো পড়ে না ওভাবে। না, আমি বলবো যে এটা অনেক সহজ করে লেখা, এবং কেউ যদি পড়তে চাও অ্যাটলিস্ট ওদের কিছু ইয়েলো বক্স আছে মাস্টার ক্লাসের, ইয়েলো বক্স গুলো ওদের যে মেইন টিপস গুলো শেয়ার করে, আর কিছু পড়তে ইচ্ছা না করলে একটা গ্রিন, একটা ব্লু বক্স আর একটা ইয়েলো বক্স থাকে। ইয়েলো কেউ যদি পড়তে চাও তাহলে ইয়েলো বক্স এবং ব্লু বক্স বলবো, আর যদি ব্লু বক্সও পড়তে ইচ্ছা না করে, একদম সহজ সহজ কিছু টিপস খুব সুন্দর করে বলা থাকে, পড়তে খুব মজা লাগে, সেটা হচ্ছে ইয়েলো বক্স গুলো কম্পারেটিভলি হচ্ছে সহজ করে লেখা থাকে, এবং খুব সুন্দর সুন্দর কিছু টিপস থাকে। তা আমি বলবো যে জাস্ট গো থ্রু দ্যাট, মানে জাস্ট ফ্লিপ থ্রু দ্য পেজেস এন্ড গো থ্রু দ্যাট ইয়েলো বক্সেস অনলি, তাহলে দেখবা কি অনেক, কারণ এগুলো থেকে অনেক কোশ্চেন আসে, আমি নিজে দেখছি আর কি, যে একদম ওটা ওদের মানে ইয়ে তো ওদেরই বই, রয়্যাল কলেজের পরীক্ষা রয়্যাল কলেজেরই বই। সো কিন্তু আসলে অনেকগুলো পার্ট, অনেকগুলো বই, সো বেশিরভাগ মানুষ হচ্ছে একটু শর্টকাটে যেতে চায়, তো এই বইগুলো আর পড়ে না, এটাই।
তো আমি বলি যে নোট শুড বি ভেরি মাচ কালারফুল, এটা আমার কাছে মনে হয়। আমার নোট সবসময় ছোটকাল থেকে খুব কালারফুল, এত বড় হয়ে গেছে এখনো। আচ্ছা, এফসিপিএস পার্ট 1 যারা দিছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রিপারেশনের ডিফারেন্সটা একটু হবে কি কি ক্ষেত্রে। অনেক কিছু তোমাকে হেল্প করবে এফসিপিএস এমআরসি পার্ট 1 দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই পার্থক্য পাবা, যেগুলো হচ্ছে ডিজিজ প্রোফাইল। আমি একটু আগে যেটা শেয়ার করছি, যেরকম ধরো কিছু রেয়ার ডিজিজ যেটা আমাদের দেশের পার্সপেক্টিভে রেয়ার, সেটা ওদের দেশে রেয়ার না, ওরা সেরকম দিবে। কিছু ডিজিজ প্রোফাইল দিবে কান্ট্রি ওয়াইজ, যেটা আমি শেয়ার করছি, মোর ক্লিনিক্যাল। আচ্ছা, অ্যালকোহল, যেটা আমরা আসলে একদম অত করি না। অ্যালকোহল নিয়ে যত কোশ্চেন পাবা সব একসাথে করবা। অ্যালকোহল নিয়ে অনেক কোশ্চেন আসে এবং এই জন্য দেখা যায় কি আমরা অত জানি না। আমাদের পরীক্ষা খালি ওয়ারনেস, এনকেফালোপ্যাথি এন্ড কোর্সাকো। অ্যাকচুয়ালি দ্য থিংস আর নট লাইক দ্যাট। অ্যালকোহল নিয়ে অনেক জানতে হবে, টক্সিসিটি সহ সব যা যা। অ্যালকোহল তো হোল বডিতে একটা নেগেটিভ এফেক্টস ফেলে। তো সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা নিউরোতে তুমি পাবা কোশ্চেন, পাবা তুমি কার্ডিওতে গিয়ে কার্ডিওমায়োপ্যাথি রেজাল্ট পাবা, তুমি টক্সিসিটিতে গেলে টক্সিসিটি পাবা, তুমি জন্ডিস মানে লিভারে গেলে লিভার পাবা, অ্যালকোহলিক লিভার ডিজিজ, মানে সব জায়গায় তুমি পাবা। সো তুমি যখন করবা কি ওই সবগুলোকে মনে রাখবা, মানে যখন যখন অ্যালকোহলের কোশ্চেন পাবা সবসময় এটা মনোযোগ দিয়ে করতে হবে। এইচআইভি দ্য সেম থিং। এইচআইভি অনেক বেশি জানতে হবে। এইচআইভির উপরে একটা মোটা নোট ছিল আমার মনে পড়ে, এবং আমি কোশ্চেনও পাইছি। আমার কোশ্চেনটা ছিল পার্ট 1 এ হচ্ছে প্রোফাইল অ্যাক্সেস ফর এইচআইভি। তখনের সাথে প্রোফাইল অ্যাক্সেস, কিন্তু এখন প্রোফাইল অ্যাক্সেস ডিফারেন্স। আমাদের সময় ছিল যেটা জিডোভুডিন, ইন্ডিনাভির, আর হচ্ছে ল্যামিভিডিন। হ্যাঁ, এটা 28 ডেজ দিতে হবে, 72 আওয়ার্স এর মধ্যে দিতে হবে পেশেন্টকে। আর এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপডেট থাকতে হবে, এটা আমি বলতে ভুলে গেছি। এখানে অনেক নতুন নতুন ড্রাগ আসে যেগুলো আপডেট, এবং এই আপডেট গুলো অনেক সময় হাম্মাদে আপডেট থাকে, এবং আমরা যখন নাইস গাইডলাইন দেখবো আপডেট দিয়ে সার্চ দিব। আপডেট গুলো জানতে হবে। আপডেটেড যে মানে নতুন ড্রাগ, নিউ ড্রাগ গুলো আসে খুব, ওদের যেহেতু ড্রাগ অ্যাবিউজ অনেক, জানতে হবে। ড্রাইভিং সিস্টেমটা, রেফারেল সিস্টেমটা আমাদের দেশের থেকে ডিফারেন্ট, এগুলো একটু ওদের সিস্টেমটা জানতে হয়। এই যে যেমন আমি ডিজিজ প্রোফাইল, যেমন কাওয়াসাকি, এই যে এটা আমি ওইভাবে একটা দিচ্ছি, এটা আর কিছু আমি বলতেছি না ডিটেলস, যে এই এরকম ধরনের ডিজিজ গুলো আসে। ভাস্কুলাইটিস তো খুব ইম্পর্টেন্ট, যে আমি ছবি দেখে পড়বো যাতে আমার মনে থাকে। আমি বারবার ছবিটা দেখলে কিন্তু আমার কাছে অনেক সহজ হয়ে যাবে। এখন কিন্তু কোভিড-19 বাচ্চাদের ক্ষেত্রে যে কাওয়াসাকি লাইক প্রেজেন্টেশন নিয়ে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে বেচার্স এর আমি দেখো যে একটা স্লাইডের মধ্যে সবগুলো ট্রিটমেন্ট সহ সবকিছু লিখছি। তো হচ্ছে যে এভাবে আমরা প্রিপারেশনটা নিতে পারি, ঠিক আছে। যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, এটা হচ্ছে যে বিএসএম তে গেলে তো প্রচুর পেশেন্ট পাওয়া যায়, আমাদের পেশেন্ট দেখলে কিন্তু একদম সহজ লাগবে এই কেসগুলো। তো আমরা তো প্রচুর ছবি দেখবো, এবং ওদের ডিজিজ প্রোফাইল কিন্তু ডিফারেন্ট। সিস্টেমিক স্ক্লেরোসিস ওদের অনেক আসে। তারপরে যেখানে অ্যালকোহল নিয়ে আমি কিছু কোশ্চেন বলছি, যে একটা অ্যালকোহলিক পেশেন্টের যদি মেনিনজাইটিস হয় তাহলে কোন ধরনের মানে অর্গানিজম বেশি কাজ করে। যদি আমি দেখি যে অ্যালকোহলিক পেশেন্ট নিউমোনিয়া নিয়ে আসছে, তাহলে ক্লেবশিলা ইজ দা অর্গানিজম অফ, মানে যেটা মেইনলি রেসপন্সিবল অর্গানিজম। তারপর জিপ সিনড্রোমটা আমার পরীক্ষায় পার্ট 2 তে আসছিল। অ্যালকোহল এবং 3H ইকুয়াল টু জিপ সিনড্রোম। তারপরে অ্যালকোহল অ্যাকিউট হলে এনজাইম, এরকম অনেক ইনফরমেশন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমরা অ্যালকোহল নিয়ে এভাবে প্রিপারেশন নিব, যেখানে যেখানে যে ইনফরমেশন গুলো পাই। যেমন এই যে ইথিলিন গ্লাইকল টক্সিসিটি, এটা হলে আমরা কি কি ফিচার্স পাই, এবং আমাদের তখন কি কি ক্লু হিসেবে নো অ্যালকোহল ওডর ইন ব্রেথ, মানে আমরা হচ্ছে এভাবে মানে অ্যালকোহলে যা যা পাবো সেটাই আমরা নিব। কি ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, মানে এতটাই ডিটেল জানতে হয়। এই জন্য আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে এগুলো দিচ্ছি, ঠিক আছে। যে আমাদের মেইন প্যাথোলজিটা কি, এক স্লাইডে শেষ। মেইন প্যাথোলজিটা কি, কি কি হয়, কেন ক্যালসিয়ামটা কমে, ক্যালসিয়াম অক্সালেটের সাথে বাইন্ড করে তাই কমে যায়, তখন টিটেনি নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। মানে একটা অ্যালকোহলের পেশেন্ট, টিটেনি হচ্ছে তোমার ডায়াগনোসিস হচ্ছে ইথিলিন গ্লাইকল। তুমি একটা অ্যালকোহলিক পেশেন্ট, মুখে কোনো অ্যালকোহলের গন্ধ পাচ্ছ না, আর তোমার কাছে এবিজি দেখে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এবং তোমার আদার্স কিছু তোমাকে সেটা ইন্ডিকেট করে, কিন্তু তোমার পেশেন্টের কোনো অ্যালকোহল ওডর নাই, তাহলে ইথিলিন গ্লাইকল টক্সিসিটি, ঠিক আছে। মানে এভাবে তোমাকে ট্রিকি ওয়েতে জিনিসটা কোশ্চেন থেকে বের করে করে নোট করে রাখতে হবে। তারপর ধরো মিথানল ইকুয়াল টু আই, মানে আমরা মনে রাখবো যে আই ইকুয়াল টু মিথানল। একটা অ্যালকোহল হাই মানে অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, তার সাথে চোখে ইনভলভমেন্ট ইকুয়াল টু মিথানল, ঠিক আছে। আর এই যে সিটিতে এরকম থাকে আউটসাইড অ্যাপিয়ারেন্স। তো এই যে এতটা সহজ করে মনে রাখবা, সহজ করে করে ফেলবা। যেমন ধরো কম্পারিজন, যে হোল টক্সিসিটি পড়লা, কোন দুটো টক্সিসিটিতে তুমি প্যাপিলিডিমা পাবা। তুমি সিও তে পড়ে আসছিলা কার্বন মনোক্সাইড পয়জনিং এ,
তো এই দুটো একসাথে মনে করে রাখবা যে ঠিক আছে আমি তো টক্সিসিটি পড়লাম, তখন আমি কার্বন মনোক্সাইড পয়জনিং এ পড়ছিলাম যে প্যাপিলোডিমা হয়, আবার এখানেও পড়তেছি, তাহলে দুটো কথা একসাথে মনে রাখি। যেমন ড্রাগ অ্যাবিউজ অনেক পড়তে হবে, অ্যাবিউজের একটা কথা স্লাইড আমি রাখছিলাম, এটা মনে হয় চলে গেছে। আচ্ছা ড্রাগ অ্যাবিউজটা তো রাখছিলাম, আচ্ছা ঠিক আছে থাক। এই এইচআইভি নিয়ে যে এগুলো বলতেছে আমার নিজে আসছিল, এইটা হচ্ছে নিউ রেজিমেন্টটা। আচ্ছা এইচআইভি নিয়ে যেমন ধরো যে ম্যাথের মতো করে তুমি মনে রাখো যে ঠিক আছে এইচআইভি পেশেন্ট স্পাস্টিক প্যারাপ্যারাসিস নিয়ে আসছে, আমার ডিডি কি, আমি কি মনে করবো সিনারিও পড়ে, মানে সিনারিওটা তোমার লেখা থাকবে বড় করা, বড় করে কিন্তু তুমি জাস্ট দুটো ইনফরমেশন দিয়ে মনে রাখবা। যেরকম তুমি বলবা যে হ্যাঁ এইচআইভি ভ্যাকুলোপ্যাথি, এইচআইভি স্পাস্টিক প্যারাপ্যারাসিস রিজন যেগুলো সেটা আমি মনে রাখতেছি দুইটা। তারপরে এনকেফালোপ্যাথির রিজন কি কি মনে রাখি, ঠিক আছে। যেরকম কগনিটিভ নিয়ে আসলে পিএমএল আর এইচআইভি ডিমেনশিয়া কমপ্লেক্স, কিন্তু কখন পিএমএল বলবো কখন ডিমেনশিয়া বলবো এক দুই লাইনে ট্রিকি পয়েন্ট গুলো মনে রাখবা। তারপরে হচ্ছে সিটি4 কাউন্ট ওয়াইজ ডেফিনেটলি, তো এভাবে ট্রিকি ওয়েতে প্রিপারেশন গুলো নিবা। আমার ওন প্রেডিকশন হচ্ছে যে এই সেপ্টেম্বরের পরীক্ষা যে এখন হবে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে জানুয়ারির পরের ফার্স্ট পরীক্ষাটাই হচ্ছে এটা, এবং তখনও তো কোভিড আসেনি, তো ইনফেকশনাস ডিজিজ পার্টে অবশ্যই কোভিড-19 আসার সম্ভাবনা আছে এবং এটা ইট মেক্স সেন্স। সো আমার কাছে মনে হয় যে এখন এবার পার্ট 1 এবার যারা দিচ্ছে তাদেরটা দেখলে আমি বুঝতে পারবো যে আরো আসতেছে, এবং সেই কোশ্চেন গুলো একটু খেয়াল রাখবো। আমার মনে হয় ইউকে গাইডলাইনটা একটু কেউ যদি পারে সামনের পরীক্ষাগুলো একটু দেখে গেলে ভালো হবে। ডাটা ইন্টারপ্রিটেশনটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি বলবো যে সব প্রিপারেশনটা এমন ভাবে নেওয়া উচিত যে পার্ট 1 এর সাথে পার্ট 2টা যাতে খুব দ্রুত দিয়ে ফেলা যায়। মানে পার্ট 1 এর এই প্রিপারেশনের সাথে আমি জাস্ট ইনভেস্টিগেশন গাইডলাইনটা আরো ডিটেইলস করব, আমি ইসিজি অনেক দেখবো, আমি অনেক সিটি এক্সপোজড হব, অনেক বেশি এক্সরে দেখবো, তারপর আমি অনেক বেশি ডাটা ইন্টারপ্রিটেশন গুলো আরেকটু বেশি কঠিন আসবে, কিন্তু আমি আমার পার্ট 1 এগুলো এত সুন্দর করে গোছানো থাকবে যে আমি খুব অল্প দিনের মধ্যে পার্ট 2 যাতে দিয়ে ফেলতে পারি। এই কথাটা আমি সবাইকে বলি যে পার্ট 1 এর জিনিসগুলো গরম গরম মাথায় থাকা অবস্থায় অ্যাপ্লাই ফর দ্য পার্ট 2, মানে অ্যাপার্ট ফ্রম সাম স্পেশাল সিচুয়েশন যাদের পক্ষে সম্ভব ছিল না, যেমন আমার ক্ষেত্রে হয় নাই, আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, আমি এই জন্য পার্ট 1 এর পর পার্ট 2 দিতে পারি নাই, কিন্তু ইট ইজ বেটার টু গিভ মানে ভেরি এট আ ভেরি আর্লি টাইম, ঠিক আছে, দুটার মধ্যে গ্যাপ না থাকাটাই ভালো। ডাটা ইন্টারপ্রিটেশন এবিজি এর আসে, লাং ফাংশন আসে, এন্ডোক্রাইন আসে, এবং আরো কিছু হয়তো টুকটাক আসছে, কিন্তু এই তিনটা হচ্ছে মেজর সিস্টেম, এগুলোকে সুন্দর করে আলাদা করে পড়তে হবে। তারপর ড্রাগস প্রচুর আসে, ফার্মাকোলজি পার্টটা শুধু না, কোশ্চেন বুকের মধ্যে ফার্মাকোলজি পার্ট ছাড়াও প্রত্যেকটা সিস্টেমের সাথে ফার্মাকোলজি পার্ট থাকে, তো সেগুলো পড়তে হয় খুব, এটাই হচ্ছে একটু মুখস্থ টাইপের মানে আসে প্রচুর, তো এগুলো একটু খেয়াল করে করে বারবার পড়তে হবে, কোশ্চেন সলভ করতে থাকলে ইজি হয়ে যায়। যেমন ওয়ারফারিন, অ্যামিওডারোন, স্ট্যাটিন, হ্যাঁ এগুলা স্টেরয়েড, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট থাকে এবং অনেক বেশি পরিমাণে আমাদের ডিটেলস পড়তে হবে। ড্রাগ ইন্টারাকশন তো ওদের খুব ইম্পর্টেন্ট, এবং যত ড্রাগ ইন্টারাকশন আছে আমরা একসাথে করে মনে রাখবো, ঠিক আছে। ড্রাগস কজিং ড্যাশ 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 এই টাইপের অনেক কিছু মনে রাখতে হয়, যেরকম আমি অলরেডি কিছু ড্রাগস কজিং এর ইয়ের কথা বলছি। টক্সিকোলজি, আচ্ছা এই যে আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি তখন বোঝা যাবে, যেমন ওয়ারফারিনের একটা স্লাইডে আমি ওয়ারফারিনের সব ইনফরমেশন গুলাকে একসাথে, যে হ্যাঁ আমি ওয়ারফারিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে পার্ট 2 তেও ইভেন আমি মনে আই ক্যান রিমেম্বার যে আমি যে কতগুলো ওয়ারফারিনের অ্যানসার দিচ্ছি 3 থেকে 4টা, মানে ওয়ারফারিন দিয়ে এটা হচ্ছে, ওয়ারফারিন দিয়ে এটা হচ্ছে, তো আমাদের সময় 3টা পার্ট ছিল, 3টা পেপার, পরের দিনও দিতে হয়েছে, আমি 3 পেপার জুড়ে আমি ওয়ারফারিনের অ্যানসার দিচ্ছি, এটা আমাদের সাথে যারা পরীক্ষা দিচ্ছে এটা হয়তো মনে করতে পারবে। ওয়ারফারিন অনেক বেশি আসে, ওয়ারফারিন নিয়ে যা যা জানতে মানে কোশ্চেনে পাবো, মানে নেভার ইগনোর দ্যাট, ছোট থেকে ছোটতম ইনফরমেশন নোট করে রাখতে হবে, ঠিক আছে, মানে কোশ্চেনে যেটা আসছে, বইয়ের মধ্যে অনেক কিছু থাকে ওটা না করে আমরা কোশ্চেন দেখি যে 3টা বইয়ের কোশ্চেনে কোথায় কোথায় ওয়ারফারিন কি কি আসছে। যেমন এখানে আমি ইন্টারাকশন গুলো লিখছি, এখানে আমি হচ্ছে যে সার্জারির আগে প্রিপারেশনে কি করতে হয়, ডেন্টিস্ট্রি আগে, ডেন্টাল কোনো প্রসিডিউরের আগে কি করতে হয়, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, হোয়াট ইজ দ্য হাফ লাইফ, এটা পর্যন্ত আসছে, ঠিক আছে। ইভেন এটা আসছে মানে কতটা বেশি মানে ডিপে আসে, এটা আমি একটা উদাহরণ তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে ইন্ডাকশন যেটা মানে ইনডিউসার হিসেবে কাজ করে, যেটার মানে পাথওয়ে তো P450, সেটার আবার অনেকগুলো সাব
ক্লাস আছে যে ড্রাগ গুলো সেই পাথওয়ে ফলো করে, তাহলে সেই পাথওয়ে ফলো করার ওই ড্রাগ গুলো সেই একই ইন্টারঅ্যাকশনটা বেশি হয়। যেমন ওয়ারফারিন হচ্ছে এই পাথওয়ে ফলো করে, সো ওয়ারফারিনের সাথে যে ড্রাগ গুলোর ইন্টারঅ্যাকশন হবে সেই ড্রাগ গুলো যদি এই পাথওয়ে ফলো করে তাহলে এটার সাথে ইন্টারঅ্যাকশন হবে। এখন এ কোন পাথওয়ে ফলো করে এটা পর্যন্ত পরীক্ষায় আসে 2C9, একটা ভিজুয়াল ইমপ্রেশন আর কি। যেমন A3 A23 এরকম একটা আছে, তো ওটা তো না, এটা দেখলে আমি বুঝবো যে হ্যাঁ আমি তো দেখছি 2329 CC টাইপের কি জানি, তো আমি একটু দেখে রাখলাম। তো ভিজুয়াল ইমপ্রেশন ইম্পর্টেন্ট অ্যাজ বিকজ এটা সুবিধা হচ্ছে যে এটা আমাদের বেস্ট অফ 5। এজন্য আমি আরো বেশি বলি কোশ্চেন এক্সপোজারে, অ্যাজ বিকজ আমাকে তো রিটেনের মতো লিখতে হচ্ছে না, ওই যে গদবাধা যে রিটেন গুলো, এজন্য আমি যদি অনেক বেশি এক্সপোজড হই হয়তো বা এমন হতে পারে যে আমার ওই টাইমে একটা মাথায় ক্লিক করতেছে অ্যান্সারটা। তো আমি এজন্য বলি যে বেশি বেশি কোশ্চেন করতে, হয়তো আমার এখন তো জিজ্ঞেস করলে মনে পড়ে বলতে পারবো না, কিন্তু আমি যখন এক্সপোজড হব কোশ্চেনটা, আমি তখন পরীক্ষার হলে তো অনেক মাথাটা অনেক ভালো কাজ করতে থাকে ওই টাইমটাতে, অনেক বেশি অ্যাক্টিভ, মানে সবাই হাইয়েস্ট অ্যাক্টিভ লেভেলে থাকে। তো ওই টাইমে আমার কাছে মনে হয় কি যেটা দেয়া হয়, আমি যদি কখনো একবার হলেও পড়ছে কিন্তু রিভিশন দেইনি, কিন্তু যেটা অ্যান্সার শেষ পর্যন্ত বের হবে ওটা কিন্তু পজিটিভ একটা বের হবে বলে আমার মনে হয়। সো আমার কাছে জন্য মনে হয় যে না, আমার অনেকে মনে করে না যে আমার এত কোশ্চেন আমি পড়তেছি, আমার তো আগেরগুলো মনে থাকতেছে না, আমি খামোখা আর আরেকটা বই পড়বো না, আমি আগেরটা একটু রিভিশন দিই। তো অবশ্যই আমি আগেরটা রিভিশন দিব, কিন্তু আমি যদি সময় পাই আমি ওটা একটু দেখবো, কারণ মানে বলা যায় না যেটা আমাকে কিভাবে হেল্প করবে। তো এই যে ওভারডোজ গুলো খুব ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে সব জায়গাতে অনেক আসে, হেমাটোলজিতেও পড়ায়। এটাকে আমি সেভাবে একটু সাজাইলে হচ্ছে ইজি হয়। তোমাদের যদি কেউ চাও এটা একটা ইয়ে করে নিতে পারো। ড্রাগ ইনডিউস লুপাস, এটা হচ্ছে ধরো এই যে এই টাইপের গুলো ড্রাগস কজিং সামথিং, এইগুলো যেহেতু খুব আসে, এই ড্রাগস গুলোর নাম হচ্ছে নিমোনিক দিয়ে মনে রাখবা এবং বারবার বারবার করে একই জিনিস পড়বা। এখানে আমি সবগুলোর একসাথে রাখছি, আমি আজকে ডিটেলসে না যাই। তারপর লং কিউট সিনড্রোম করে এই ড্রাগ গুলোর নাম একটা নিমোনিকের মাধ্যমে। তারপর ধরো যে এই যে কতগুলো কন্ট্রাইন্ডিকেশন, সব ড্রাগ ইন্টারাকশন আমি একসাথে রাখছি, এভাবে প্রিপারেশন নিলে ভালো। যেমন ভার্ডেনাফিলের সাথে নিকোরাঞ্জিল বা নাইট্রেট দেওয়া যাবে না, একদম কন্ট্রাইন্ডিকেটেড। বা মাও ইনহিবিটরের সাথে এসএসআরআই দিব না, সেরোটোনিন সিনড্রোম হয়। তারপর মাও ইনহিবিটরের সাথে আমরা কখনো চিজ, মারমাইট, তারপরে যে মানে বড় বিনস গুলো এগুলো দিব না, যাতে ওগুলোতে সেরোটোনিন সিনড্রোম হয়, মানে হাইপারটেনসিভ ক্রাইসিস, সরি। তো এইগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসছে, এগুলো সরাসরি কোশ্চেন থেকে নেওয়া, ঠিক আছে। সিওপিডি, থিওফাইলিন, সিওপিডি পেশেন্টদের থিওফাইলিন দিলে, অ্যালোপিরিনাল দিলে কি হয়, এইগুলো এটা হবে, এটা দিয়ে হবে, সরি। সিওপিডি পেশেন্টের এই ইন্টারাকশনটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আসছে। কেন কি, যে সিওপিডি পেশেন্ট কিন্তু প্রচুর ইনফেকশন, লাং ইনফেকশন নিয়ে এক্সারবেশন নিয়ে আসবে, তখন আমাদের একটা ইচ্ছা হবে যে হ্যাঁ আমরা একটা অ্যান্টিবায়োটিক দেই, এট দ্য সেম টাইম পেশেন্ট হয়তো ইউনিকন্টিন বা থিওফাইলিন খাচ্ছে, তাহলে কি হবে, টক্সিসিটি হয়ে যাবে না। আমি ধর পেশেন্টকে একটু সিপ্রো দিয়ে দিলাম বা ক্লারিট্রো দিয়ে দিলাম, তার পেশেন্ট দেখা গেল ট্রিমর নিয়ে আসছে, পেশেন্ট একটু সিজার হয়ে যেতে পারে কিছু কিছু সিচুয়েশনে। তো মানে এটা খুব প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যে আমরা তো সিওপিডি পেশেন্টের লাং ইনফেকশন খুব কমন, সিওপিডির পেশেন্টের থিওফাইলিনের উপর রাখা হয়, এটাও খুব কমন। সো ইট ইজ ভেরি কমন কম্বিনেশন অফ ড্রাগ ইন্টারাকশন। সো এটা পরীক্ষায় আসবে, এটাই হচ্ছে মানে মেক সেন্স। সো অ্যালোপিরিনল দিয়ে অনেক আসে, এটা একটা ইনহিবিটর। অ্যালোপিরিনল খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ ওদের, যে আমি কিছু ইন্টারাকশন দেখা যায় অ্যাজাথ্রিওপিনের সাথে যে ওদের একটা ইন্টারাকশন হয়, এবং ওটাকে প্রিভেন্ট করার জন্য টিপিএমটি লেভেলটা করে দেখতে হয় জেনেটিক। তো এই জিনিসগুলো যত দেখবো তত আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ এটা তো বারবার আমি পাস টেস্টও পাইলাম, আমি মেডিসিন করতে গেলেও পাইছে পাস মেডিসিন, তাহলে আমার কাছে আস্তে আস্তে ইজি হয়ে যাবে। এবং আমি এভাবে লিখে রাখবো, আমি এটা দিলাম কেন, এই প্যাটার্নটা যাতে প্লাস প্লাস দিয়ে লিখে রেখে মনে করি। অ্যাটলিস্ট আমি বলবো কি যে কারো যদি খাতায় লিখতে প্রবলেম হয়, কিছু কিছু কোশ্চেন বুকেও লেখা যায়, যে বড় করে আমি এভাবে লিখে রাখলাম, ঠিক আছে। এই যে আমি বলছি যে ইনভেস্ট ফিউ মান্থস ডিলিজেন্টলি ইন স্টাডি অফ মেডিসিন, which is extremely important. তাহলে পোস্ট গ্রাজুয়েশন না কখনো আর কোনো যত পোস্ট গ্রাজুয়েশন নাও, স্টার্টিংটা ভালো হলে কখনো আর প্রবলেম হয় না। সেগমেন্টাল লার্নিংটা যখন চাঙ্ক অফ ইনফরমেশন এট আ টাইম করবা, এই জিনিসটা আমি আগেই বলছি। তারপর রিপিটেড রিডিং ইজ অ্যাকচুয়ালি দ্য সিক্রেট অফ লার্নিং। এটা যত পড়বো তত মনে থাকবে। পার্ট 1 পার্ট 2 সবগুলোই অনেক ইনফরমেটিভ, অনেক বেশি ইনফরমেশন আমাদের ডিমান্ড করা যায়, আমাদের মনে রাখতে হবে ইনফরমেশন। সেক্ষেত্রে আমি বলবো যে বারবার আমরা পড়বো, ঠিক আছে। So the last thing is that study smart, enjoy study and enjoy your exam. Definitely enjoy your medical life and enjoy your exam.
সো এটা হচ্ছে আমার আজকে প্রেজেন্টেশন ছিল। তো আমি হচ্ছে কি যে তোমাদের কোশ্চেন করবা, এটা ওপেন করতে পারতেছি না। তোমাদের হচ্ছে এটাতে একটু আমি একটু দেখি আমার ইয়ে থেকে দিছে কিনা। কোশ্চেন এটা ওপেন হচ্ছে না কেন বুঝলাম না। আচ্ছা আমার তো এটাতে তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করে রাখতে পারো, আমি একটু দেখি করতে স্টার্ট করে দাও কোশ্চেন গুলো, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি হ্যাঁ ঠিক আছে পারছি মনে হয়। তো তোমরা একটু কোশ্চেন করো, ঠিক আছে? এখন একটু কোশ্চেন করতে থাকো। আমি কোশ্চেন ব্যাংক থেকে এখানে কোশ্চেন আসতেছে অলরেডি। কোশ্চেন ব্যাংক থেকে কত পার্সেন্ট কমন আসে? কোশ্চেন ব্যাংক কতগুলো সলভ করা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। কোশ্চেন ব্যাংক থেকে অনেকই সলভ পাওয়া যায়। কোশ্চেন ব্যাংক যদি কেউ তিনটা কোশ্চেন সলভ করলে অনেক পাস নিশ্চিত, এতটুকু আমি বলতে পারি। তো ওটা আর কি বুঝে বুঝে পড়লে, ওটাকে যদি আমি রিভাইভ করতে পারি আবার মানে অ্যাপ্লাই করতে পারি, পড়লাম কিন্তু সেটা আমি পরীক্ষা হলে গিয়ে পারলাম না সেটা না, যদি আমি জিনিসটা বুঝে পড়ি এবং আমি ওটা আমি মানে মনে রাখতে পারি, তা আমি বলবো যে দুটা কোশ্চেন ব্যাংক ভালো করে পড়লেই হয়ে যায়, আর তিনটা বলে তো কথাই নাই। ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হবে, কিন্তু কোশ্চেন ব্যাংকের যে অ্যান্সার গুলো এটা আমি একটু রেফারেন্স বুক ঘেটে ঠিক করব। আচ্ছা আমি কিন্তু কোশ্চেন গুলো পাচ্ছি, সো মানে ইয়ে তোমরা তো স্টার্ট করতে পারো পড়া, আমি যা এটা বের করতে পারছি। সবাই অনেক সালাম জানাইছো, ওয়ালাইকুম সালাম। সবাইকে সালামে উত্তর দিতে হয়। সো এক্সিলেন্ট, থ্যাংক ইউ যারা পজিটিভলি কমেন্ট করছো। আচ্ছা
তো ঠিক আছে, আর কি কোশ্চেনের জন্য আমি আর একটু 5 মিনিট ওয়েট করি। তোমাদের যদি আসলে জানার থাকে আমাকে ইয়ে করতে পারো। আমি যতটা পারছি আর কি ক্লিয়ারলি চেষ্টা করেছি বোঝানোর, এবং ইনশাল্লাহ এরপরে হয়তো কোনো স্পেসিফিক টপিক নিয়ে আসবো, মানে চেষ্টা করব। আর পেসেস এর যারা আছো, পেসেস প্রিপারেশন নিচ্ছ, পেসেস এর ক্ষেত্রেও আমি হচ্ছে কিছু কিছু ক্লাস হয়তো নিব ভবিষ্যতে ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে স্লাইড গুলো ছিল, এগুলোতে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমি আর 5 মিনিটস ওয়েট করি, করতে পারো। আচ্ছা, যেটা কিছু কি বাদ গেল কিনা যেটা বলতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ তোমরা যারা খুব পজিটিভ কমেন্ট করেছো, যে অনেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, আমি আই উইল ভেরি হ্যাপি। একটু যদি হয় উপকার, সেটা আমি মানে আই উইল রিয়েলি ভেরি হ্যাপি। আমার খুব ভালো লাগে কাউকে কোনো কিছু বুঝায় বলতে, অথবা আই এনজয় টিচিং। সত্যি কথা, আমার সাথেকার যারা আমার কলিগরা আছে তারা জানে আমার খুব ভালো লাগে। মানে কোনো কিছু আমার মনে হয় যে আমি যখন কাউকে কিছু বুঝাই, আমারও হচ্ছে কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। সো সবচেয়ে যে কথাটা বলবো যে এনজয় মেডিকেল লাইফ, পড়াটাকে বার্ডেন মনে করবা না অলওয়েজ। মানে এক একজনের এক এক ভাবে পড়তে ভালো লাগে, যার যেভাবে পড়তে ভালো লাগে সেটাকে ডিসকভার করতে হবে। যারা একদম ছোট আছো, সেটা আমি বলি, আমাদের কিন্তু আসলে লিটারালি মারা যাওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, লিটারালি। সো আমি বলবো যে এই সিচুয়েশনটাকে এমব্রেস করতে হবে, রাদার দেন মানে কেন আমি মেডিকেল লাইফে আসছি, এত কেন পড়া। আমি যদিও জানি যে ইটস ভেরি টাফ, সবসময় আমারও ভালো লাগে না, যে অনেক কিছু সিচুয়েশন এত থাকে পার্সোনাল লাইফ ইয়ে। বাট আমি একটা জিনিস বলবো, একটা মোটিভেশনাল স্পিচ হয়ে যাচ্ছে লাস্টে, সেটা হচ্ছে যে ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট সামটাইম। তোমার মানে নিজেকে সবসময় যেভাবে পড়তে ভালো লাগে এটা পজিটিভ স্টিমুলেশন দিবা। এবং আমি শুধু আমার জন্য পড়তেছি না, ক্যারিয়ার বিল্ড আপের জন্য না, আমি পড়তেছি আসলে পেশেন্টের জন্য। না, আমার হাতে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আমি যদি আমার মাঝে মাঝে একটা জিনিস মনে হতো যে আমি যদি কম পড়ি, আমি যদি কম জানি, একটা পেশেন্টের ক্ষতি হবে। তো ইট ইজ নট মানে অন্য সবকিছুর সাথে পড়াশোনার সাথে আমাদের পড়াশোনার ডিফারেন্স এটা, ইট ইজ অল অ্যাবাউট লাইফ, ইট ইজ নট আ জোক। তো এই জন্য আমি বলবো যে আমাদের কনসেপশন ক্লিয়ার করতে হবে একটা মানুষের জীবনের জন্য। তো এটা সবসময় নট অল অ্যাবাউট ক্যারিয়ার। এবং শুধু আমি এমআরসি পার্ট 1 এর জন্য আরো বেশি বলবো, কারণ যারা একদম ফ্রেশলি পাস করা স্টুডেন্ট, অনেক ছোট, তোমরা এখন মাত্র হয়তো বা পাস করে বের হইছো, তোমাদের ক্যারিয়ারটাকে তোমরা গ্রো করতেছো। তো এই টাইমটা তো হচ্ছে একটা সামনে একটা পরীক্ষাকে রেখে বেসিকটাকে ক্লিয়ার করো, এটা হচ্ছে মেইন কথা। তো এই হচ্ছে, আর যদি না হয় তাহলে হচ্ছে আমি ইয়ে করি, আরেকটু চেক করি। তো ঠিক আছে, আমি আজকে তাহলে ইয়ে করে ফেলি, পরে ইনশাআল্লাহ দেখা হবে আরেকটা টপিক নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ যারা হচ্ছে অনেক পেশেন্স নিয়ে আমার এই পুরো লেকচারটা শুনছো। তোমরা হচ্ছে ইয়ে করবা, যেটা বলতে চাচ্ছিলাম যে নিজের যত্ন নিবা অনেক বেশি। কোভিড এর যে সিচুয়েশন খুব বেশি আনপ্রেডিক্টেবল, আমি চেষ্টা করবো থাকার, কিন্তু কোনো কথাই কোভিড এর টাইমে দেওয়া যায় না আসলে। মানে আজকে যে সিচুয়েশন, কালকে সিচুয়েশন ক্যান বি ডিফারেন্ট টোটালি। তো আমি চেষ্টা করব যে আমি কিছু কিছু টপিক নিয়ে মাঝে মাঝে আসি, ঠিক আছে? আমার জন্য তোমরা দোয়া করবা, আমি তোমাদের জন্য করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।